নিজের বাগদত্তা স্ত্রী ও প্রাণপ্রিয় বন্ধুকে অন্তরঙ্গ অবস্থায় দেখে পুরো পৃথিবী থমকে যায় রনির। আজকে তার বাগদত্তা স্ত্রী প্রিয়ার জন্মদিন ছিল। ও ভেবেছিল প্রিয়াকে সারপ্রাইজ দিবে। নিজের ভালোবাসার মানুষকে জন্মদিনের সারপ্রাইজ দিতে সে নিজেই যে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের মুখোমুখি হবে সেটা কখনো কল্পনাও করেনি রনি। নিজের ভালোবাসার মানুষটাকে জন্মদিনে চমকে দেওয়ার জন্য কত পরিকল্পনা করেছিল সে। কয়েকদিন ধরে গোপনে সব আয়োজন করেছিল, পছন্দের কেক, যত্ন করে বেছে নেওয়া একটি উপহার, আর বুক ভরা ভালোবাসা নিয়ে লেখা একটি চিঠি। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো কমতি রাখেনি রনি। নির্ধারিত সময়ের আগেই সে সেখানে পৌঁছে যায়। তার মনে তখন একরাশ উত্তেজনা। বারবার কল্পনা করছিল হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালে তার প্রিয় মানুষটির মুখে কেমন আনন্দ ফুটে উঠবে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায় রনি। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি উধাও হয়ে যায়। বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। তার চোখের সামনে যে দৃশ্য ধরা পড়েছিল তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার প্রাণপ্রিয় বন্ধু নাবিল, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, আর তার ভালোবাসার মানুষ, যার সাথে 5 বছরের সম্পর্ক, যাকে নিয়ে সে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখেছিল, তারা দুজন একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। প্রথমে রনির মনে হয়েছিল সে হয়তো ভুল দেখছে অথবা স্বপ্ন দেখছে, এখনই হয়তো ঘুম থেকে উঠে যাবে। কিন্তু সময় যত গড়াচ্ছিল সত্যিটা ততই স্পষ্ট হয়ে উঠছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকা রনিকে একবারের জন্য খেয়াল করেনি। আর রনি, সে নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন তার চারপাশের পুরো পৃথিবী থমকে গিয়েছে। রাগ আর কষ্ট একসাথে আছড়ে পড়েছিল তার ভেতরে। মনে হচ্ছিল এখনই সামনে গিয়ে সব ভেঙে চুরমার করে দেব। 2 পা এগিয়ে যায় সে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই থেমে যায়। একটা ঠান্ডা ভাবনা মাথায় এসে ধাক্কা দেয় তাকে। এখন চিৎকার করলে, ঝগড়া করলে কি হবে? তারা হয়তো নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করবে, সবকিছু অস্বীকার করবে, আর শেষ পর্যন্ত না পারলে এই সম্পর্কগুলো এখানেই শেষ হয়ে যাবে। কেউ জানতেও পারবে না প্রিয়া আর নাবিল কিভাবে যত্ন করে রনিকে ঠকিয়েছে। তাদের এত বছরের বিশ্বাস ভাঙার শাস্তি শুধু সম্পর্ক ভেঙে দেওয়া, এটা তো মেনে নেওয়া যায় না। রনি ধীরে ধীরে পেছনে সরে আসে, বাড়ি থেকে বের হয়ে যায়, আর মনে মনে বলে ওরা দুজন আমাকে যেভাবে আমার কাছে থেকে ঠকিয়েছে, ঠিক একইভাবে ওদের কাছে থেকে ওদেরকেও আস্তে আস্তে ধ্বংস করব। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেদের মৃত্যু নিজেই কামনা করবে। এটা রনি তালুকদারের প্রমিস। রনি তালুকদার দেশের অন্যতম সফল ব্যবসায়ী রেহমান তালুকদার এবং খ্যাতনামা চিকিৎসক আফসানা তালুকদারের একমাত্র আদরের ছেলে। ছোটবেলা থেকেই নাবিলের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। স্কুল জীবনে শুরু হওয়া সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরো দৃঢ় হয়ে ওঠে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর রনি ও নাবিলের পরিচয় হয় প্রিয়ার সাথে। প্রিয়া ছিল বাবাহারা, সহজ সরল স্বভাবের একটি গ্রামের মেয়ে। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। দিন যত এগোতে থাকে তিনজনের বন্ধন তত গভীর হতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রনি ও প্রিয়ার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় ভালোবাসার সম্পর্ক। তাদের সম্পর্ক শুরু হওয়ার পর থেকে প্রিয়ার জীবন যেন অনেক কিছু বদলে গিয়েছিল। রনি কখনো তাকে তার অভাবের কথা মনে করিয়ে দেয়নি, বরং সবসময় চেষ্টা করেছে প্রিয়াকে সাহায্য করার। সেমিস্টার ফি বাকি পড়লে রনি চুপচাপ সেটা মিটিয়ে দিয়েছে। প্রিয়ার মায়ের চিকিৎসার খরচের সময় সে এক মুহূর্ত দেরি করেনি। এমনকি প্রিয়ার প্রয়োজনীয় বই, ল্যাপটপ থেকে শুরু করে ছোট বড় অসংখ্য প্রয়োজনেও সে পাশে থেকেছে। প্রিয়া যে ফ্ল্যাটে থাকতো সেটাও ছিল তালুকদার পরিবারের মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট। রনি বাবাকে বলে সেখানে প্রিয়ার থাকার ব্যবস্থা করেছিল। রনির বাবা রেহমান তালুকদার এবং মা আফসানা তালুকদারও প্রিয়াকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। প্রিয়া যখন প্রথমবার তালুকদার বাড়িতে গিয়েছিল, আফসানা তালুকদার তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা এই বাড়িতে কখনো নিজেকে বাহিরের মানুষ ভাববে না। সেই মুহূর্ত থেকেই তালুকদার পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করেছিল একদিন এই মেয়েটাই তাদের ঘরের বউ হবে। আর রনি, সে তো অনেক আগেই নিজের জীবনের প্রতিটি স্বপ্নে প্রিয়াকে জায়গা দিয়ে ফেলেছিল। প্রায় 1 বছর আগে রনি নিজের বাবা মায়ের সামনে স্পষ্টভাবে জানিয়েছিল সে প্রিয়াকেই বিয়ে করতে চায়। অবাক করার মতো বিষয় হলো তাদের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি, বরং রেহমান তালুকদার হেসে বলেছিলেন, তুই যদি ওকে ভালোবাসিস তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। মানুষের পরিচয় তার পরিবার বা টাকায় নয়, তার চরিত্রে। এরপর 2 পরিবারের সম্মতিতেই বিয়ের কথা পাকাপাকি হয়। আর মাত্র 2 মাস পরেই তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের শপিং প্রায় শেষ, নিমন্ত্রণ পত্রের ডিজাইন চূড়ান্ত, আত্মীয় স্বজনদের অনেকেই খবর জেনে গেছে। তালুকদার পরিবারে উৎসবের আবহ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আজ
নিজের গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে বসেছিল রনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কিছুক্ষণ আগের দৃশ্যটা, যে মেয়েটার জন্য সে নিজের পরিবারকে রাজি করিয়েছে, যে মেয়েটার ভবিষ্যৎ গড়ার জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছে, যে বন্ধুকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করেছে। সেই দুইজন মানুষই আজকে তার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ রনির ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটে উঠল, চোখ দুটো ধীরে ধীরে কঠিন হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান হবে, অবশ্যই হবে, কিন্তু এবার খেলার নিয়ম আমি ঠিক করব। তোমরা দুজন ভাবছো আমাকে ঠকিয়ে জিতে গেছো, আসল খেলা তো এখন শুরু হবে। রনি ধীর পায়ে তালুকদার ভিলার ভেতরে ঢুকলো, মুখটা অস্বাভাবিক শান্ত, কিন্তু চোখ দুটো যেন বরফের মতো ঠান্ডা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো সোফায় আছড়া অবস্থায় ফোন ঘাঁটছিল তার সমবয়সী চাচাতো ভাই ফাহিম। রনিকে দেখে সে মুখে দুষ্টু হাসি এনে বলল, গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কি রে, ভাবির জন্মদিন কেমন সেলিব্রেট করলি? অনেক রোমান্টিক সময় কাটিয়ে এসেছিস মনে হয়। অন্যদিন হলে রনি পাল্টা কিছু একটা বলতো, কিন্তু আজকে সে একবারও ফাহিমের দিকে তাকালো না, সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। ফাহিম রনির এভাবে চলে যাওয়া দেখে বেশ অবাক হয়, পেছন থেকে ডাকতে থাকে, এই রনি, শুনছিস? কোনো উত্তর নেই। রনি উপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। এবার সত্যি ফাহিমের সন্দেহ হলো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। রনির মুখ দেখে সে বুঝতে পারে কখন ও খুশি, কখন রাগান্বিত, আর কখন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আর আজকের রনিকে দেখে অন্যরকম মনে হলো। ফাহিম কয়েক মিনিট পর রনির রুমের সামনে এসে দরজায় নক করলো। রনি, দরজা খোল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। এবার নক করলো ফাহিম। ভাই, কি হয়েছে বলবি আমাকে? কিছুক্ষণ নীরবতার পর দরজাটা খুললো। রুমের ভেতরে ঢুকেই ফাহিম থমকে গেল। ঘরের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রনি জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল আর মুখের সব রং যেন উদাও হয়ে গেছে। ফাহিম বলল, কি হয়েছে তোর? রনি মাথা ঘুরিয়ে ফাহিমের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, কিছু না। ফাহিম বলল, মিথ্যা বলিস না, তোর এই চেহারা আমি আগে কখনো দেখিনি। রনি চুপ করে থাকলো। ফাহিম আবারও জিজ্ঞেস করলো, প্রিয়ার সাথে ঝগড়া হয়েছে? এবারও কোনো উত্তর নেই। ফাহিম আবারও জিজ্ঞেস করলো, বিয়ে নিয়ে কোনো সমস্যা? তবুও নীরব রইল রনি। ফাহিম আকুল কণ্ঠে বলল, রনি, আমি তোর ভাই, আমাকে না বললে কাকে বলবি? কথাটা শুনে যেন রনির ভেতরে জমে থাকা বাদে ফাটল ধরল। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ল। তারপর নিচু স্বরে বলল, আজকে আমি প্রিয়ার জন্মদিনে ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। ফাহিম চুপচাপ শুনতে লাগলো। রনি একবার চোখ বন্ধ করলো, তারপর কষ্টে ভরা গলায় বলল, সেখানে গিয়ে দেখলাম প্রিয়া একা ছিল না। ফাহিম বলল, কে ছিল সাথে? রনির চল শক্ত হয়ে গেল। দাঁত পিষে বলল, ওর সাথে নাবিল ছিল। ফাহিম প্রশ্ন করল, নাবিল? রনি বলল, হ্যাঁ, আমার সবচেয়ে কাছের বন্ধু। এরপর রনি ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলল, কিভাবে সে দরজার সামনে দাঁড়িয়ে সব দেখেছে, কিভাবে তার 5 বছরের ভালোবাসা আর বহু বছরের বন্ধুত্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সব কথা শুনে ফাহিম হতবাক হয়ে বসে রইল। তার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ফাহিম দাঁত চেপে বলল, আমি এখনই যাচ্ছি সবাইকে সবকিছু বলতে। রনি মাথা নাড়িয়ে বলল, না। ফাহিম বলল, কিন্তু? রনি উত্তরে বলল, এখন কেউ কিছু জানবে না, সঠিক সময় হলে সবাই জানবে। ফাহিম বিস্মিত চোখে তাকিয়ে বলল, তুই এত শান্ত কেন? রনির ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল গভীর আঘাত আর কঠিন সিদ্ধান্তের ছাপ। ও জানালার দিকে তাকিয়ে বলল, কারণ আমি আগে পুরো সত্যিটা জানতে চাই। কতদিন ধরে চলছে এসব? কি উদ্দেশ্য ওদের? আর কেনই বা আমার বিশ্বাস নিয়ে খেললো ওরা? ফাহিম বুঝতে পারলো রনির মনের মধ্যে কিছু তো একটা চলছে। ও রনিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলতো, কি করতে চাচ্ছিস তুই? তোর মাথায় আসলে কি চলছে? রনি রাগী কণ্ঠে বলল, ধ্বংস, ওদের দুইজনের ধ্বংস।
ওদের দুইজনকে এমনভাবে ধ্বংস করব যে ওরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে না। ফাহিম রনির কাঁধে হাত রেখে বলল, ওদের ধ্বংস করতে তোর যা সাহায্য লাগবে আমি করব। আমি সবসময় তোর পাশে থাকব। রনি আর ফাহিম কিভাবে কি করবে সেসব নিয়ে আলোচনা করছিল। তখনই রুমের ভেতর আসে 20 বছর বয়সী মেয়ে আরিয়া, যে সম্পর্কে রনির চাচাতো বোন, মানে ফাহিমের বোন। রনি বাসায় এসেছে শুনে ফাহিমের মা কণিকা তালুকদার তাকে দিয়ে রনির জন্য খাবার পাঠিয়েছে। আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া তোমার খবর কি? আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া তোমার খাবার। কিন্তু রুমের অবস্থা দেখে আরিয়া অবাক হয়ে বলল, রনি ভাইয়া তোমার রুমের অবস্থা এমন কেন? কি হয়েছে? রনি কিছু বলার আগেই ফাহিম আরিয়াকে বলল, আরিয়া খাবারটা রেখে চুপচাপ রুম থেকে বের হয়ে যা। এত প্রশ্ন করিস কেন? রনি ফাহিমকে থামিয়ে বলল, আহ ফাহিম, ওকে বকছিস কেন? তারপর আরিয়ার দিকে তাকিয়ে বলল, আর বলিস না আরিয়া, আমি আমার ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজতে গিয়ে রুমের এই অবস্থা হয়ে গিয়েছে। রনির কথা শুনে আরিয়া খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে একটা ড্রয়ার থেকে চার্জার বের করে রনির হাতে দিয়ে বলল, এই তো তোমার চার্জার। সঠিক জায়গায় না খুঁজে পুরো ঘর আউলিয়ে ফেললে কোনো কাজ হবে? রনি হেসে উত্তর দিল, তুই না থাকলে আমার যে কি হতো। আমার ঘরের কোথায় কি আছে আমার মনেই থাকে না। তুই আমার সবকিছু মনে রাখিস, সবকিছু গুছিয়ে রাখিস, তোকে বলার আগেই সবকিছু আমার সামনে হাজির করে দিস। আরিয়া হঠাৎ আনমনা হয়ে বলল, আর মাত্র 1 মাস, তারপর আর আমাকে দরকার পড়বে না, তখন তোমার বউ তোমার সবকিছুর খবর রাখবে। আরিয়ার কথাটায় ঘরের ভেতরে হালকা একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। কথাটা শেষ করে আরিয়া নিজেরই অজান্তে একটু থেমে গেল, যেন হঠাৎ বুঝতে পারলো তার এভাবে কথা বলা উচিত হয়নি। রনিরও মনে পড়ে গেল একটু আগে প্রিয়াকে কোন অবস্থায় দেখে এসেছে। ফাহিম একটু কাশি দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাইল। আরিয়া দ্রুত বলল, আমি এমনভাবে বলতে চাইনি, শুধু বললাম যে ভাবি এলে তো তোমার সব কাজ উনিই দেখবে। রনি হালকা হাসির অভিনয় করে বলল, যখন এটা তখন দেখা যাবে, এখন এসব নিয়ে ভাবতে হবে না তোকে। ফাহিম বলল, ঠিক আছে, বাকি কথা পরে হবে, আগে খাবারটা খেয়ে নে, সারাদিন কিছুই খাসনি। রনি মাথা নেড়ে বলল, আমার ক্ষুধা নেই। আরিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই রনির ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রিয়া নামটা ভেসে উঠল। নামটা দেখেই আরিয়ার মুখে যেন কালো অন্ধকার নেমে এলো। ও রনির দিকে তাকিয়ে বলল, নাও ভাবি ফোন দিয়েছে, তুমি তাহলে কথা বলো, আমি আসছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে আসতেই ওর ভেতরের কষ্টগুলো যেন ঠেলে বের হয়ে আসতে চাইলো। সে হাত দিয়ে চোখ ঢেকে ফেললো, কিন্তু তাতে কান্না থামলো না, বরং আরো বেড়ে গেল। চোখের পানি গাল বেয়ে নামতে নামতে সে ফিসফিস করে বলল, তোমাকে নিজের করে পাওয়ার আক্ষেপ আমার এ জীবনে পূর্ণ হবে না রনি ভাইয়া। কিছুক্ষণ কান্নাকাটির পর আরিয়া নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, আমি কখনো তোমার ক্ষতি চাইবো না। আমি আমার ভালোবাসা না পেলেও তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকো, এই দোয়াই করি। অন্যদিকে রনিকে ফোন হাতে নিতে দেখে ফাহিম রুম থেকে বের হয়ে যেতে নিলে রনি বলল, তুই এখানে থাক। ফোন রিসিভ করার আগে রনি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়, যাতে প্রিয়ার সাথে কথা বলার সময় রেগে না যায়, কারণ এখন রেগে গেলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। রনি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। আঙ্গুলটা হালকা কেঁপে উঠল। নিজের আবেগকে সংযত করে রিসিভ বাটনের উপর চাপ দিল। ফাহিম পাশে দাঁড়িয়েছিল, কিছু না বললেও তার চোখে স্পষ্ট অস্থিরতা। রনি একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। অন্য পাশে প্রিয়ার কণ্ঠ ভেসে এলো, একদম স্বাভাবিক। জান, তুমি এখন কোথায়? আজকে আমার জন্মদিন, তুমি এখনো আমাকে উইশ করনি, গিফটও দাওনি, এটা কিন্তু ঠিক না। রনি অন্যদিন যেভাবে কথা বলে আজকে সেইভাবে কথা বলার চেষ্টা করে বলল, আর বলো না বেবি, আজকে সকালে হঠাৎ করে বিজনেসের একটা কাজে শহরের বাইরে চলে এসেছি, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। প্রিয়া অভিমান করার নাটক করে বলল, কি বলো জান, আজকে আমার বার্থডে ছিল, তুমি আজকেই শহরের বাইরে চলে গিয়েছো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? রনি প্রিয়ার নাটকীয় কথা শুনে রাগে কচমচ করতে থাকলো, কিন্তু প্রিয়ার সাথে স্বাভাবিকভাবে বলল, এগুলো তো তোমার আর আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই করছি জান। প্রিয়া বলল, তাই নাকি জান? কিন্তু তুমি তো কখনো আমার জন্মদিন মিস করো না। রনি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য, তারপর মনে মনে বলে, আগে তো জানতাম না তুই এত বড় বেঈমান, জানলে কবেই তোকে লাথি মেরে আমার জীবন থেকে বের করে দিতাম। তবে চিন্তা করিস না, তোকে আর তোর ওই আশিককে আমি জন্মের শিক্ষা দিব এবার। তবে মুখে বলল, কাজটা খুব জরুরি ছিল, তাই হঠাৎ করেই যেতে হলো, কালকেই ফিরবো, আর তখন তোমার জন্য দামি গিফট নিয়ে আসবো। প্রিয়া দামি গিফটের কথা শুনে খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে,
তুমি সাবধানে থেকো, কালকে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? এখন রাখি। প্রিয়া ফোন কেটে নাবিলের দিকে তাকাতেই নাবিল প্রশ্ন করলো, কি বললো বলদটা? প্রিয়া উত্তর দিল, বলল বিজনেসের কাজে শহরের বাইরে গিয়েছে, কালকে আমার জন্য দামি গিফট নিয়ে আসবে। নাবিল হেসে বলল, তাহলে তো জান, আজকে সারাদিন শুধু তোমার আর আমার। প্রিয়া ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে নাবিলের কাছে এসে বলল, হ্যাঁ জান, শুধু তোমার আর আমার। এই বলদ তো আমার টাকার মেশিন, আর তুমি আমার আসল ভালোবাসা। নাবিল আর প্রিয়া আবার নিজেদের নিষিদ্ধ কাজ শুরু করে দিল। তাদের দুইজনের মাঝে অনুশোচনার রেশ মাত্র নেই। কি সুন্দর করে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছে। অন্যদিকে রনি প্রিয়ার সাথে কথা বলা শেষ করে ফোন রাখতেই ফাহিম ওকে জিজ্ঞেস করলো, কি করবি এখন? রনি অদ্ভুত ভঙ্গিতে হেসে জবাব দিল, এখন শপিং মলে গিয়ে ওর জন্য খুব দামি একটা গিফট কিনবো, আর সেটা নিয়ে কালকে ওর বাসায় যাব। ফাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, গিফট কিনবি মানে? রনি একই ভঙ্গিতে আবারও বলল, বাহরে, আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আর আমি গিফট দিব না? ফাহিম রেগে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে রনি? যে তোকে এমন ভাবে ঠকালো তাকে তুই জন্মদিনের গিফট দিবি? রনি ফাহিমের গাল টিপে বলল, তুই তো আমার থেকেও বড় বোকা ফাহিম। এই গিফটটি হলো ওদেরকে হাতের মুঠোয় আনার আমার প্রথম অস্ত্র। কথাটা বলে রনি ওয়াশরুমের দিকে চলে যায়। গালে হাত দিয়ে ফাহিম কিছুক্ষণ চুপ করে রনির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর রনির কথার মানে বুঝতে পেরে ওর ঠোঁটেও হাসি ফুটে ওঠে। ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেছে। ফাহিম বাহিরে দাঁড়িয়ে আছে। দরজার ওপাশ থেকে পানির শব্দ আসছে, কিন্তু ভেতরের মানুষটা যে পানি দিয়ে মুখ ধুচ্ছে না, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে, সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। ফাহিম ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল, আর মনে মনে বলল, রনি তো এমন ছিল না, একটা ধোঁকা ওকে এতটা চেঞ্জ করে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে এলো রনি, চোখের নিচে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন ভেতরের ঝড়টা বাহিরে আসতে দিতে চায় না। ফাহিম উঠে দাঁড়িয়ে বলল, তুই কি সত্যি এই প্রতিশোধ খেলা খেলবি? রনি বলল, তোর কেন মনে হলো আমি মিথ্যা বলছি? ফাহিম আবার জিজ্ঞেস করলো, তুই শপিং মলে যাবি? রনি আয়নায় নিজের চুল ঠিক করতে করতে বলল, হ্যাঁ। ফাহিম বলল, কার জন্য? রনি হালকা হাসলো, তারপর বলল, যার জন্য আমার জীবনটা নাটকের চাইতেও নাটকীয় হয়ে উঠেছে। ফাহিম একটু চুপ থেকে বলল, তুই যা করতে চাস ভেবে কর, প্রতিশোধ নিতে গিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলিস না আবার। রনি থেমে গেল, আয়নায় নিজের চোখের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আমার কি হবে সেটা নিয়ে আমি ভাবছি না, আমি শুধু সবার সামনে ওদের মুখোশ টেনে খুলতে চাই, ওদের এমন শাস্তি দিতে চাই যে ওদের দেখে অন্য কেউ কারো সাথে বেইমানি করার আগে 100 বার ভাববে। বড় শপিং মলের আলো ঝলমল করছে। রনি আর ফাহিম পাশাপাশি হাঁটছে। একটা পেন্টিং এর দোকানে ঢুকতেই একজন বিক্রেতা জিজ্ঞেস করলো, স্যার কি ধরনের পেন্টিং চান? রনি ঠান্ডা গলায় বলল, সবচেয়ে দামিটা দেখান। দোকানদার কিছুটা অবাক হলেও তাদের ভেতরে নিয়ে গেল। কাচের শোকেসে রাখা একাধিক বিলাসবহুল পেন্টিং এর দিকে তাকিয়ে রনি স্থির হয়ে দাঁড়ালো। দোকানদার ওর সামনে একটা বিশাল পেন্টিং নিয়ে এসে বলল, স্যার এটাই এই শপের সবচেয়ে দামি পেন্টিং, এটার প্রাইস 50,000। কিছুক্ষণ চুপচাপ পেন্টিংটার দিকে তাকিয়ে রইল। পেন্টিংটাতে দেখা যাচ্ছে একটা সুন্দর মুখোশ পরা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় তার আসল চেহারা ফুটে উঠেছে। ছবিটা দেখে রনির ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটে উঠল। দোকানদার বলল, স্যার এটা একজন বিখ্যাত শিল্পীর কাজ, ছবিটার নাম মুখোশের আড়ালে। রনি ধীরে ধীরে বলল, মজার ব্যাপার, নামটা আমার খুব পছন্দ হয়েছে। ফাহিমও ব্যাপারটা বুঝতে পারল, রনি শুধু একটা পেন্টিং দেখছে না, নিজের জীবনের একটা প্রতিচ্ছবি দেখছে। ফাহিম নিচু গলায় বলল, তুই কি এটা কিনবি? রনি পকেট থেকে কার্ড বের করে বলল, প্যাক করে দিন। দোকানদার হাসি মুখে মাথা নেড়ে প্যাকিং এর ব্যবস্থা করতে চলে গেল। ফাহিম অবাক হয়ে বলল, 50,000 টাকার একটা পেন্টিং, এটা দিয়ে কি করবি তুই? রনি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, প্রিয়ার জন্মদিনের গিফট। ফাহিম ভ্রুকুচকে বলল, তুই ওকে গিফট দিবি? রনি হালকা হেসে বলল, চুপচাপ দেখ সামনে আর কি কি হয়। ফাহিম আর কিছু বলল না, চুপচাপ রনির কার্যকলাপ দেখতে থাকলো। রনি পেন্টিংটা হাতে নিয়ে একটা ইলেকট্রনিক শপে গিয়ে শপের স্টাফকে জিজ্ঞেস করলো, হিডেন ক্যামেরা আছে? স্টাফটা কয়েকটা কোয়ালিটির হিডেন ক্যামেরা রনির সামনে দেখায়। রনি সেখান থেকে একটা ক্যামেরা হাতে নিয়ে স্টাফটির সামনে পেন্টিং রেখে বলল, এই পেন্টিংটাতে এই ক্যামেরাটা এমনভাবে সেট করে দিবেন কেউ দেখলে বুঝতে না পারে এটাতে ক্যামেরা আছে। রনির কথা শুনে স্টাফ লোকটি অদ্ভুতভাবে ওর দিকে তাকাতেই রনি বলল, আপনার যত টাকা লাগে তত টাকা দিব, আপনাকে শুধু যেটা করতে বলা হয়েছে সেটা করুন। পুরো দুনিয়া টাকার পাগল। টাকার কথা শুনতেই স্টাফ লোকটি কোনো প্রশ্ন না করে নিজের কাজে মন দিল। ফাহিম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এবার রনির দিকে তাকিয়ে বলল, সেই প্ল্যান করেছিস তো তুই, এবার ওদের বাঁচার কোনো রাস্তাই থাকবে না।
রনি কোনো কিছু বলল না, শুধু মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। অন্যদিকে প্রিয়ার বাসায় প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, নাবিল সোফায় বসে হাসছে। নাবিল বলল, কালকে তো তোমার বয়ফ্রেন্ড বড় গিফট নিয়ে আসবে, কি করবে তুমি? প্রিয়া হেসে বলল, ও তো আমি যা চাইবো তাই দেবে, সমস্যা কোথায়? নাবিল একটু মুচকি হেসে বলল, আর যদি একদিন সব বন্ধ হয়ে যায়? প্রিয়া কাঁধ ঝাঁকালো, অসম্ভব, রনি আমাকে ছাড়া থাকতে পারবে না। পরদিন সকালে তালুকদার ভিলায় রনি স্যুট পরে তৈরি হচ্ছে, ফাহিম দরজায় দাঁড়িয়ে আছে। ফাহিম বলল, আজকেই ওই বেমানের ওইখানে যাবি? রনি ঘড়ি ঠিক করতে করতে বলল, আজকে না গেলে ওদের এতদিনের নাটকের উপর প্রথম প্যারেক মারবো কিভাবে? ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই যা করছিস সব মাথা ঠান্ডা করে করছিস তো? রনি কোটের বোতাম লাগাতে লাগাতে মৃদু হাসল, তারপর বলল, চিন্তা করিস না, আজকে শুধু খেলা শুরু হবে। টেবিলের ওপর রাখা সুন্দর মোড়ানো পেন্টিংটার দিকে একবার তাকালো সে, তারপর সেটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তালুকদার ভিলার গেট দিয়ে কালো গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে গেল। ফাহিম জানালার পাশে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইল, তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। রনিকে সে ছোটবেলা থেকেই চেনে, একসাথেই ওরা বড় হয়েছে। এই ছেলেটা কখনো কাউকে কষ্ট দিতে চাইতো না, অথচ এখন তার চোখে এমন এক জেদ যা দেখে তার ভয় লাগে। গাড়ির ভেতরে বসে রনি একবার পাশে রাখা প্যাকেটটার দিকে তাকালো, প্যাকেটের ভেতরে সেই পেন্টিং, মুখোশের আড়ালে ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল তার। এমন সময় রনির ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রিয়ার নাম্বার দেখে সে ফোনটা রিসিভ করলো। প্রিয়া খুশি গলায় বলল, জান তুমি আসবা তো? রনি এক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ আসবো। প্রিয়া বলল, গিফট এনেছো? রনি হালকা করে হেসে বলল, সবচেয়ে দামিটা। প্রিয়া খুশি হয়ে বলল, আমি জানতাম। সাথে সাথেই ফোনটা কেটে গেল। রনি রাস্তায় চোখ রাখলো, তার মুখ থেকে অস্পষ্ট একটা বাক্য বের হলো, আজকে শুধু গিফট নিয়ে নয়, তোদের ধ্বংস করার অস্ত্র নিয়ে আসছি। প্রিয়ার বাসার সামনে এসে থামলো রনির গাড়ি। গাড়ি থেকে নেমে একবার হাতে ধরা প্যাকেটটার দিকে তাকালো সে, সুন্দর মোড়ানো সেই পেন্টিং। ডোরবেল বাজাতেই দরজা খুলে দিল প্রিয়া। প্রিয়া হাসি মুখে বলল, অবশেষে এলে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। রনি ঠোঁটে হালকা হাসি এনে বলল, কালকে তোমার জন্মদিন ছিল, কিন্তু কাজের কারণে আমি আসতে পারিনি। আজকে না এসে থাকি কিভাবে বলো? ভেতরে ঢুকতেই রনির চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে নাবিল, হাতে কফির মগ। মুহূর্তের জন্য নাবিলের মুখের রং পাল্টে গেল, যেন সে রনিকে এখানে এত তাড়াতাড়ি দেখার জন্য প্রস্তুত ছিল না। রনি কয়েক সেকেন্ড চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, তুই এখানে? নাবিল প্রথমে থতমত খেয়ে গেল। প্রিয়া দ্রুত বলল, আরে নাবিল তো আমার পুরনো বন্ধু, এমনি দেখা করতে এসেছে। নাবিলও নিজেকে সামলে নিয়ে হেসে বলল, হ্যাঁ ভাই, কাছে একটা কাজ ছিল, ভাবলাম অনেকদিন হলো প্রিয়ার সাথে দেখা হয় না, তাই এসে একটু দেখা করে যাই। রনি মাথা নেড়ে বলল, ও আচ্ছা, ভালো। কিন্তু তার চোখ দুটো নাবিলের মুখ থেকে এক সেকেন্ডের জন্য সরল না। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে নাবিল অস্বস্তিতে কফির মগটা টেবিলে নামিয়ে রাখলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রিয়া বলল, রনি গিফটটা দেখাও। রনি হেসে বলল, অবশ্যই। প্রিয়া উত্তেজিত হয়ে মোড়ক খুলতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো পেন্টিংটা। প্রিয়া অবাক হয়ে বলল, ওয়াও, কত সুন্দর। নাবিলও সামনে এগিয়ে এলো, ছবিটার দিকে তাকিয়ে সে বলল, দারুণ তো। কিন্তু পরের মুহূর্তেই তার চোখ ছবির বিষয়বস্তুর উপর আটকে গেল। মুখোশ পরা একজন মানুষ, আর আয়নায় তার আসল চেহারা। নাবিলের হাসিটা অদ্ভুতভাবে দমে গেল। রনি সেটা লক্ষ্য করলো। তারপর রনি খুব শান্ত গলায় বলল, ছবিটার নাম জানিস? নাবিল ভ্রু কুঁচকে বলল, না। রনি বলল, মুখোশের আড়ালে। এক মুহূর্তের জন্য পুরো ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়া অবশ্য ব্যাপারটা বুঝল না। সে খুশি হয়ে বলল, নামটাও সুন্দর। রনি মুচকি হেসে বলল, হ্যাঁ, ঠিক তোমার মতো সুন্দর। প্রিয়া লাজুক হেসে বলল, তুমি না সবসময় এমন কথা বলো যে আমি কি বলবো বুঝতেই পারি না। রনি হালকা করে হাসলো, কিন্তু তার চোখের দৃষ্টি অন্য কিছু বলছে। সে ধীরে ধীরে ঘরের চারপাশে তাকালো। প্রতিটা দেয়াল, প্রতিটা আসবাব, প্রতিটা কোণ যেন খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। প্রিয়া সেটা খেয়াল করে বলল, কি দেখছো? রনি স্বাভাবিক গলায় বলল, কিছু না, তোমার বাসাটা আগের চেয়ে আরো সুন্দর লাগছে। নাবিল কৃত্রিম হাসি দিয়ে বলল, হ্যাঁ, প্রিয়া তো সাজাতে খুব পছন্দ করে। রনি এবার পেন্টিংটার দিকে তাকিয়ে বলল, এটা দেয়ালে ঝুলিয়ে দিলে আরো ভালো লাগবে। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি? তাহলে আজকে আমার বেডরুমে লাগিয়ে ফেলি। রনি বলল, আজকেই কেন? এখনই লাগাও। রনির কথা শুনে প্রিয়া খুশি হয়ে বলল, এক মিনিট, আমি হাতুড়ি আর পেরেক নিয়ে আসছি। প্রিয়া দ্রুত ভেতরের রুমে চলে গেল। ঘরে এখন শুধু রনি আর নাবিল।
দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের অস্বস্তিকর নীরবতা। নাবিল কফির মগ হাতে নিয়ে বলল, ভাই অফিসের কাজ কেমন চলছে? রনি বলল, ভালো। নাবিল আবার বলল, শুনলাম নতুন একটা প্রজেক্ট শুরু করেছো। রনি উত্তর দিল, হ্যাঁ। নাবিল বলল, বড় কিছু নাকি? রনি ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল, অনেক বড়। নাবিলও হাসল, কিন্তু কেন জানি তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ রনির হাসিটা স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। ঠিক তখনই প্রিয়া ফিরে এলো, হাতে হাতুড়ি আর কয়েকটা প্যারেক। ওরা একসাথে বেডরুমে চলে গেল। প্রিয়া রনিকে জিজ্ঞেস করলো, কোথায় লাগানো যায় বলো তো? রনি চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো, কোন জায়গায় এটা বসালে পুরো রুমের ভিউ ক্যামেরায় ভালোভাবে দেখা যাবে। তারপর একটা দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওখানে। প্রিয়া বলল, এখানে? রনি জবাব দিল, এখানে সবচেয়ে ভালো লাগবে। রনি আর নাবিল মিলে পেন্টিংটা দেয়ালে ঝুলিয়ে দিল। পেন্টিংটা ঝুলে যাওয়ার পর পুরো ঘরের পরিবেশ যেন বদলে গেল। মুখোশ পরা মানুষের ছবিটা সরাসরি বিছানার দিকে তাকিয়ে আছে, যেখানটায় প্রায়ই প্রিয়া আর নাবিল একসাথে বসে। রনি কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, এখন পারফেক্ট। প্রিয়া খুশি হয়ে বলল, থ্যাংক ইউ জান, গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। রনি মাথা নেড়ে বলল, পছন্দ হওয়াটাই স্বাভাবিক। তার চোখ আবারও একবার পেন্টিং এর দিকে গেল। সেখানে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্যামেরাটা বাহিরে থেকে বোঝার কোনো উপায় নেই। প্রিয়া কিছুই বুঝতে পারছে না, কিন্তু নাবিলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি তাহলে যাই। প্রিয়া অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? নাবিল বলল, হ্যাঁ, একটু কাজ আছে। রনি সঙ্গে সঙ্গেই বলল, আরে বস না, অনেকদিন পর দেখা হলো। নাবিল জোর করে হেসে বলল, না ভাই, পরে আবার আসবো। রনি এবার ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল, কাঁধে হাত রেখে বলল, অবশ্যই আসবি, বন্ধুরা তো আসবেই। বন্ধু শব্দটার ওপর এমন জোর দিল যে নাবিলের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। কয়েক মুহূর্ত পর দরজা খুলে বাহিরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতে রনি জানালার দিকে তাকালো। নাবিল দ্রুত পায়ে গেটের দিকে হাঁটছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চায়। দরজা বন্ধ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়া অবাক হয়ে বলল, আজকে নাবিলকে কেমন যেন অদ্ভুত লাগছিল, হঠাৎ করেই চলে গেল কেন? রনি সোফায় বসে শান্ত গলায় বলল, হয়তো কোনো জরুরি কাজ ছিল। প্রিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হতে পারে। তারপর বলো, তুমি ঠিক আছো তো? রনি মুচকি হেসে বলল, ঠিক আছি। কিন্তু সেই হাসির আড়ালে কি লুকিয়ে আছে সেটা প্রিয়া বুঝতে পারল না। কিছুক্ষণ গল্প করার পর রনি উঠে দাঁড়ালো, তারপর বলল, আমি তাহলে যাই। প্রিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এত তাড়াতাড়ি? রনি জবাব দিল, আজকেও ঢাকার বাহিরে কাজ ছিল, আজকে আসতাম না, শুধু তোমাকে কথা দিয়েছি তাই আসলাম। প্রিয়া এগিয়ে এসে বলল, ঠিক আছে, রাতে ফোন করবে কিন্তু। রনি বলল, আচ্ছা করব। এটা বলেই রনি বেরিয়ে গেল। গাড়িতে উঠে বসতেই তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে পকেট থেকে ফোন বের করলো। ফাহিমকে ফোন করার কয়েক সেকেন্ড পর ফাহিম ফোন রিসিভ করলো। ফাহিম বলল, কাজ হয়েছে? রনি হালকা হেসে বলল, ক্যামেরাটা ঠিক জায়গায় বসানো হয়েছে। ফাহিম বলল, কেউ সন্দেহ করেনি তো? রনি জবাবে বলল, প্রিয়া সন্দেহ করেনি এটা নিশ্চিত, তবে নাবিলকে একটু অন্যরকম লাগলো। ফাহিম বলল, এখন কি করবি? রনি বলল, এটারও একটা ব্যবস্থা করতে হবে, বাকি প্ল্যান বাড়িতে এসে করব, এখন রাখি। এটা বলেই ফোনটা রেখে দিল। অন্যদিকে সন্ধ্যা নামতেই প্রিয়ার ফোনে একটা মেসেজ এলো। নাবিল লিখেছে, আজকে রনিকে দেখে কেন জানি ভয় লাগছে, মনে হচ্ছে ও কিছু জেনে গেছে। প্রিয়া সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, তুমি বেশি ভাবছো, রনি কিছুই জানে না। এত বছরও যে কিছু জানতে পারলো না, আজকে কিভাবে জানবে? প্রিয়ার কথায় নাবিলের মনে যতটুকু সন্দেহ তৈরি হয়েছিল সেটা দূর হয়ে যায়। তাই ও আবারও লিখলো, হতে পারে আমারই হয়তো ভুল হয়েছে। তারপর প্রিয়া বিছানায় বসে দেয়ালে ঝুলে থাকা পেন্টিংটার দিকে তাকালো, মুখোশের আড়ালে। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো মুখোশ পরা মানুষটার চোখ যেন তাকে দেখছে। প্রিয়া হঠাৎ মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তুলে বলল, বিলাসিতায় থাকার জন্য একটু বেইমানি তো করাই যায়। তোমাকে তো আমি কোনোদিনও ভালোবাসিনি, প্রথম থেকে আমার নাবিলের সাথে সম্পর্ক ছিল। যখন দেখলাম তুমি আমার প্রতি দুর্বল, তখন ভেবে দেখলাম বিলাসিতা যখন আমার কাছে এসে ধরা দিল, তখন কেন সেটা পায়ে ঠেলে দিব বলো তো? নাবিল কেন তার গার্লফ্রেন্ডকে তোমার সাথে প্রেম করতে দিল সেটা আমি জানি না, তবে আমি টাকার জন্য তোমার সাথে প্রেম করেছি, আর যেমন চেয়েছি তেমন পেয়েছিও। টাকা পয়সা, দামি গিফট, এই আলিশান বাসা সব পেয়েছি। নিজেও ভালো আছি, গ্রামে থাকা মাকেও ভালো রেখেছি। সতী সাবিত্রী হয়ে যদি তোমাকে বলতাম আমার নাবিলের সাথে সম্পর্ক আছে, তাহলে কি এইসব পেতাম বলো? তোমার কাছে পাই টাকার সুখ, আর নাবিলের কাছে পাই, থাক সেসব কথা, সামনে তো বিয়ে, সেটা নিয়েই এখন ভাবি। প্রিয়া কথাগুলো বলে বিছানা থেকে উঠে যেতে নিয়েও আবার বসে পড়ল।
তারপর ছবিটির দিকে তাকিয়ে বলল, বিয়েটাও মন থেকে করছি না। কেন করছি সময় হলে ঠিকই বুঝতে পারবে। রনি অনেক দূরে নিজের রুমে বসে প্রিয়ার বেডরুমের লাইভ ভিডিও দেখছে, আর প্রিয়ার সব কথা শুনতে পেয়েছে। রনি চেয়ারে হেলান দিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ধন্যবাদ তোমাকে পুরো সত্যিটা জানানোর জন্য। কোনো এক সময় তুমি আমাকে ভালোবেসেছিলে মনে করে একটু হলেও তোমার প্রতি আমার মায়া কাজ করত। এখন সেটাও দূর হয়ে গেল। এবার তাহলে খেলা শুরু করা যাক। লেটস বিগিন দ্য গেম। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আরিয়া। চাঁদের আলো তার ভেজা চোখ দুটোর উপর এসে পড়েছে। বিছানার ওপর খোলা অবস্থায় পড়ে আছে একটা পুরনো ছবি। ছবিটাতে রনি, ফাহিম আর ছোট্ট আরিয়া একসাথে দাঁড়িয়ে আছে। আরিয়া ছবিটা হাতে নিয়ে মৃদু হাসলো। তারপর ফিসফিস করে বলল, জানো রনি ভাইয়া, ছোটবেলা থেকে তুমি আমার হিরো ছিলে। যখন স্কুলে কেউ আমাকে বিরক্ত করত তুমি গিয়ে ওকে মারতে। যখন আমি অসুস্থ হতাম তুমি সারা রাত জেগে থাকতে। তখন তো বুঝিনি, আমি বুঝতেই পারিনি কখন তোমাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছি। কথাগুলো বলতে বলতে সে ছবিটার ওপর হাত বুলিয়ে দিল। তারপর আবার বলল, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমার জন্য বোঝা হবে না। তুমি যাকে ভালোবাসো আমি সবসময় চাইবো তুমি তার সাথেই সুখে থাকো। হঠাৎ দরজায় টোকা পড়ল। আরিয়া দ্রুত চোখ মুছে বলল, ভেতরে আসো। দরজা খুলে ভেতরে ঢুকলেন কণিকা তালুকদার। মেয়ের লাল চোখ দেখে তিনি ভ্রুকুচকে বললেন, আবার কাঁদছিলে? আরিয়া দ্রুত মাথা নেড়ে বলল, না তো মা। কণিকা তালুকদার মেয়ের পাশে এসে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি তোমার মা। তোমার মন খারাপ থাকলে বুঝতে পারি। আরিয়া চুপ করে রইল। কণিকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব অনুভূতি নিজের ভেতরে আটকে রাখতে নেই মা। আরিয়া মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। তারপর বলল, মা, কিছু কিছু ভালোবাসা না পাওয়ার জন্যই হয়, তাই না? কণিকা তালুকদার কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু আরিয়া আর কিছু বলল না। চুপচাপ মায়ের পাশ থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। কণিকা তালুকদার অনেক আগেই বুঝতে পেরেছেন মেয়ের মনের খবর, কিন্তু তিনি কিভাবে রনির কাছে মেয়ের ভালোবাসা ভিক্ষা চাইবে? আরিয়া যেমন রনিকে ভালোবাসে, রনিও তো তেমন প্রিয়াকেই ভালোবাসে। নিজের মেয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে অন্য কারো ভালোবাসা তো মেরে ফেলতে পারে না। তিনি মনে মনে বললেন, পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না? কেন তুই রনিকে ভালোবাসতে গেলি? রনির মনে যদি অন্য কেউ না থাকতো তাহলে আমি সবার বিরুদ্ধে গিয়ে তোর আর রনির বিয়ে দিতাম। কিন্তু যেখানে রনির মনেই অন্য কেউ, সেখানে তোর জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দেই কিভাবে? মনে মনে মেয়ের জন্য কষ্ট অনুভব করলেও মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে বলল, তোমার এখন এসব ভালোবাসা টালোবাসার বয়স না। এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সময় হলে তোমার বিয়ে দেওয়ার জন্য তোমার পুরো পরিবার আছে। এসব নিয়ে আর কোনো কিছু শুনতে চাই না। ভুলে যাও এসব ভালোবাসার কথা। কথাগুলো বলে কণিকা তালুকদার আরিয়ার রুম থেকে বের হয়ে যায়। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরিয়া বলল, ওকে ভালোবাসার কথা ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে যেদিন জানতে পেরেছিলাম রনি ভাইয়ার মনে অন্য কেউ আছে, সেদিনই আমি সব ভুলে যেতাম। রাত প্রায় 11:30। তালুকদার ভিলার 3য় তলার স্টাডি রুমে বসে আছে রনি। সামনে ল্যাপটপ খোলা। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়ার বেডরুমের লাইভ ভিডিও। দেয়ালে ঝুলে থাকা মুখোশের আড়ালে পেন্টিং এর ভেতরে লুকানো ক্যামেরা নিঃশব্দে সবকিছু রেকর্ড করছে। রনির চোখ স্থির হয়ে আছে স্ক্রিনের দিকে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ফাহিম, হাতে 2 কাপ কফি। একটা কাপ রনির সামনে রেখে বলল, এখনো ঘুমাসনি? রনি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, ঘুম আসছে না। ফাহিম চেয়ার টেনে পাশে বসে পড়ল। তারপর ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, নতুন কিছু পেলি? রনি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ। ফাহিম ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? রনি ঠান্ডা কণ্ঠে বলল, প্রিয়া আমাকে কখনো ভালোই বাসেনি। ফাহিম চুপ হয়ে গেল। রনি একটা তিক্ত হাসি দিয়ে বলল, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে, হয়তো কোনো কারণে নাবিলের সাথে জড়িয়ে গেছে। কিছুক্ষণ থেমে আবার বলল, কিন্তু না, ও স্বীকার করেছে শুরু থেকেই টাকার জন্য ও আমার সাথে ছিল। ফাহিমের চোখে রাগ ফুটে উঠল। দাঁত কটমট করে বলল, নোংরা মেয়ে। রনি মাথা নেড়ে বলল, না ফাহিম, শুধু ওকে দোষ দিয়ে লাভ নেই, নাবিলও সমান অপরাধী। ফাহিম বলল, আমি এখনো বুঝতে পারছি না নাবিল কেন করলো এটা। তুই তো ওর জন্য নিজের ভাইয়ের মতো ছিলি। রনির চোখ দুটো কঠিন হয়ে উঠল। রনি বলল, প্রিয়ার উদ্দেশ্য আমি বুঝেছি, টাকা, বিলাসিতা আর সুবিধা। রনি চেয়ার থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, কিন্তু নাবিলের উদ্দেশ্য এখনো পরিষ্কার না। ফাহিম বলল, হয়তো প্রিয়ার প্রেমে পড়েছে। রনি মাথা নেড়ে বলল, না, শুধু প্রেমের জন্য কেউ বছরের পর বছর এমন অভিনয় করতে পারে না। অন্য কোনো উদ্দেশ্য না থাকলে নিজের প্রেমিকাকে অন্য পুরুষের কাছে যেতে দিত না। ফাহিম বলল, তাহলে? রনি বলল, আমার মনে হচ্ছে ওদের প্ল্যান আরো বড়।
ফাহিম অবাক হয়ে বলল, কিসের প্ল্যান? রনি জানালার বাহিরে তাকিয়ে উত্তর দিল, বিয়ের পর কি করার পরিকল্পনা ছিল ওদের সেটা জানতে হবে। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জিজ্ঞেস করলো, এখন কি করবি? রনির ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। রনি ফাহিমের দিকে তাকিয়ে বলল, প্রিয়াকে ধ্বংস করার জন্য এই ক্যামেরাই যথেষ্ট, তবে নাবিলকে ধ্বংস করার জন্য অন্য কোনো রাস্তা দরকার। ফাহিম বলল, নাবিলের কোনো বাজে স্বভাব আছে যেটা অতিরিক্ত মাত্রায় হলে ও ধ্বংস হয়ে যেতে পারে? রনি কিছুক্ষণ ভেবে জবাব দিল, হ্যাঁ আছে, ও ড্রাগস নেয়। ফাহিম হেসে জবাব দিল, তাহলে তো সোনায় সোহাগা। ফাহিমের কথার মানে বুঝতে পেরে রনির ঠোঁটের কোণেও অদ্ভুত হাসি ফুটে উঠল। এক সপ্তাহ পর, এই এক সপ্তাহে হয় রনি না হয় ফাহিম কেউ না কেউ প্রিয়ার রুমের দিকে নজর রেখেছে, কিন্তু তারা সেই রকম কিছু জানতে পারেনি। সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকার কারণে রনির মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে, চোখ দুটো জ্বলছে। টেবিল থেকে উঠে কপাল চেপে ধরল সে। ল্যাপটপ বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রনি, চোখ দুটো জ্বলছে, কপালের রক টনটন করছে। নিজের কপাল চেপে ধরে বিড়বিড় করে বলল, এক কাপ কফি খেলে হয়তো একটু ভালো লাগবে। তারপরই তার আরিয়ার কথা মনে পড়ল। বাড়িতে সবার মধ্যে সবচেয়ে ভালো কফি বানায় আরিয়া, মাঝে মধ্যে রনির জন্য নিজ হাতে কফি বানিয়েও এনে দেয়। মুচকি হেসে সে স্টাডি রুম থেকে বের হয়ে গেল। করিডোর পেরিয়ে আরিয়ার রুমের সামনে এসে দরজায় নক করলো। আরিয়া। ভেতরে কোনো সাড়া নেই। আবারও ডাকলো, আরিয়া তুই কি ঘুমিয়ে পড়েছিস? তবুও কোনো উত্তর পাওয়া গেল না। দরজাটা অল্প খোলা ছিল, তাই রনি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। রুমে হালকা ল্যাভেন্ডারের সুবাস ছড়িয়ে আছে, টেবিল ল্যাম্পটা জ্বলছে, কিন্তু রুমে আরিয়া নেই। রনি চারপাশে একবার তাকালো, মনে হয় নিচে গেছে। কথাটা বলেই ফিরে আসতে নিল, ঠিক তখনই তার হাতের ধাক্কায় স্টাডি টেবিলের ওপর রাখা কয়েকটা বই ধপ করে নিচে পড়ে গেল। বিরক্ত হয়ে নিচে বসে বইগুলো তুলতে লাগলো সে। হঠাৎ একটা বইয়ের ভেতর থেকে কয়েকটা ছবি বের হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। ছবিগুলোর দিকে তাকাতেই রনির হাত থেমে গেল, কারণ প্রতিটা ছবিতেই সে নিজে, কোথাও কলেজের অনুষ্ঠানে, কোথাও পরিবারের সঙ্গে, কোথাও আবার হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। রনি ভ্রুকুচকে বলল, আমার ছবি এখানে কেন? রনি অবাক হয়ে একটা ছবি ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলো ছবিটার পেছনে সুন্দর হাতের লেখায় লেখা, যেদিন প্রথম বুঝলাম তোমাকে অন্যরকম ভালো লাগে। এটা পরে রনির বুকের ভেতর হঠাৎ কেমন যেন একটা ধাক্কা লাগলো। ধীরে ধীরে সে আরেকটা ছবি হাতে নিল, সেখানে লেখা, তুমি হয়তো কখনো জানবে না, কিন্তু তোমার হাসিটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। রনির ভ্রুযুগল আরো কুচকে গেল। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে তার ভেতরে। একটু দূরে একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরি তুলে হাতে নিতেই দেখতে পায় ডায়েরিটার ওপর সুন্দর হাতের লেখায় লেখা, আমার না বলা গল্প। অজানা কৌতূহলে রনির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে ডায়েরিটার প্রথম পেজ খুলে দেখল। প্রথম পৃষ্ঠার কোনায় ডেট লেখা, যেটা আজকে থেকে 4 বছর আগের। আর পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা, রনি ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই লেখাগুলো দেখে রনির ডায়েরিটা পড়ার আগ্রহ হয়, তাই বাকি সবকিছু গুছিয়ে টেবিলের উপরে রেখে ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে আসে। আবার ডায়েরি খুলে পড়তে শুরু করে। প্রথম পৃষ্ঠার পর থেকে অনেকগুলো পৃষ্ঠায় 16 বছরের কিশোরীর আবেগ দিয়ে অনেক কিছু লেখা, যেমন রনি খেতে ভালোবাসে, রনির কোন জিনিস ভালো লাগে, রনি ওকে কোন দিন কি কি দিয়েছে, সব খুব যত্ন সহকারে এই ডায়েরিতে লিখেছে। এগুলো পড়তে পড়তে কখন যে রনির অজান্তেই ওর ঠোঁটে হাসি ফুটে উঠেছে সে নিজেও জানে না। তারপর একটা পৃষ্ঠা উল্টে দেখতে পায়, সেখানে 3 বছর আগে যেদিন রনি ওর পুরো পরিবারকে প্রিয়ার কথা বলেছিল সেদিনের ডেট লেখা। পৃষ্ঠার উপর চোখের পানি পড়েছিল, সেটার ছাপ এখনো লেগে আছে। তারপর থেকে ডায়েরিতে লেখা অনেক কমিয়ে দিয়েছিল আরিয়া। রনি যখন মাঝে মাঝে বাড়িতে এসে ওর আর প্রিয়াকে নিয়ে কিছু বলতো, সে সময় খুব বেশি কষ্ট হতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতো না। মনের সকল কষ্ট লিখে রাখতো ডায়েরির পাতায়। ডায়েরি পড়তে পড়তে অবশেষে শেষের পৃষ্ঠায় চলে আসে রনি, যেটাতে 1 সপ্তাহ আগের ডেট লেখা। সেই পৃষ্ঠায় লেখা আছে, ডায়েরি পড়তে পড়তে অবশেষে শেষের পৃষ্ঠায় চলে আসে রনি, যেটাতে 1 সপ্তাহ আগের ডেট লেখা। সেই পৃষ্ঠায় লেখা আছে, তুমি আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো রনি ভাইয়া? আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি, কিন্তু ভাগ্যটা আমার প্রতি এত নিষ্ঠুর হলো কেন বলো তো? জানো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় হয় যদি এই কথাটাই আমাদের সুন্দর সম্পর্কটাকে বদলে দেয়। এখন তো কোনো না কোনো উচিলায় তোমার পাশে থাকতে পারি, তখন তো সেই অধিকারও হারাবো। তাই সব সময় চুপচাপ তোমার পাশেই থাকি, নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যেই বন্দি করে রাখি। তুমি যখন প্রিয়া আপুর কথা বলো তখন আমি হাসি, সবাই ভাবে আমি খুশি, কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে আমার হৃদয়টা কতবার ভেঙে যায়। আমার সবচেয়ে বড় আফসোস কি জানো? তোমাকে ভালোবেসেছি বলে না, আফসোস হলো তুমি কখনো জানতেই পারবে না কেউ একজন নিঃশব্দে তোমায় এতটা ভালোবাসে।
হয়তো একদিন তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, আমি দূর থেকে দেখব আর হাসব, কারণ তোমার সুখটাই আমার সবচেয়ে প্রিয়। যদি এই সুখের গল্পে আমার কোনো জায়গা থাকবে না। ভালোবাসা মানেই কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো দূরে দাঁড়িয়ে কারো সুখের জন্য নিজের কষ্টগুলো লুকিয়ে ফেলা। আর আমি সেটাই শিখেছি তোমাকে ভালোবেসে। তবে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, প্রিয়া আপুর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? কেন তুমি প্রিয়া আপুকে ভালোবাসলে, আমাকে কেন নয়? কেন আমার ভালোবাসা পূর্ণতা পেল না? কেন এত শূন্যতা আমার জীবনে? অনেক হয়েছে, এবার নিজের মনকে আরো শক্ত করতে হবে। আজকে থেকে তোমার জন্য মনে তৈরি হওয়া সব ভালোবাসা নিজের হাতে মেরে ফেললাম। দোয়া করি তুমি তোমার ভালোবাসা নিয়ে অনেক সুখী থাকো। ডায়েরিটা বন্ধ করে রনি আফসোসের সুরে বলে উঠল, আমি এতদিন তাহলে হীরা ফেলে কাচের পেছনে দৌড়িয়েছি। যে আমাকে শুধু নিজের স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করেছে তাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে গিয়েছি, আর যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে গিয়েছে তাকে এক বিন্দু ভালোবাসাও দিলাম না। কেন আসল ভালোবাসা বুঝতে পারলাম না আমি? রনির কথাগুলো শেষ হতেই ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। জানালার ফাঁক দিয়ে আসা রাতের বাতাস ডায়েরির পাতাগুলো এলোমেলো করে দিচ্ছে, অথচ রনির চোখ স্থির হয়ে আছে সেই বন্ধ ডায়েরিটার ওপর। ডায়েরি হাতে নিয়ে রনি ধীর পায়ে বের হয় নিজের রুম থেকে। ডায়েরি পড়তে পড়তে কখন যে গভীর রাত হয়ে গিয়েছে খেয়ালও করেনি রনি। ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরে ধীর পায়ে আরিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো রনি। দরজাটা আধখোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলো ছোট নাইট ল্যাম্পের মৃদু আলোয় পুরো রুমটা শান্ত হয়ে আছে। বিছানার ওপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে আরিয়া। ঘুমন্ত মুখটাতে আজও সেই চিরচেনা প্রশান্তি, কিন্তু রনির চোখে বারবার ভেসে উঠছে ডায়েরির প্রতিটা শব্দ। প্রতিটা লাইন যেন তার হৃদয়ে তীরের মতো বিচ্ছে। রনি নিঃশব্দে ভেতরে ঢুকে ডায়েরিটা আগের জায়গায় রেখে দিল। তারপর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এতদিন তার কাছেই ছিল, অথচ সে কখনো তাকে দেখার চেষ্টা করেনি। ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো রনি। কাপা হাতে আলতো করে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আরিয়া ঘুমের মধ্যেই সামান্য নড়ে উঠল, কিন্তু জেগে উঠল না। রনির বুকটা মোচড় দিয়ে উঠল। ভেজা কণ্ঠে সে ফিসফিস করে বলল, তুই এত কষ্ট একা একা সহ্য করলি কিভাবে আরিয়া? কিছুক্ষণ থেমে আরিয়ার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল রনি। আবার বলল, আমি কতটা অন্ধ ছিলাম বলতো? তোর চোখের ভাষা, তোর অপেক্ষা, তোর নীরবতা কিছুই বুঝতে পারিনি। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ক্ষমা করে দিস আমাকে আরিয়া, আমি তোকে শুধু অবহেলাই দিয়েছি, অথচ তুই আমার জন্য নিজের সব অনুভূতি লুকিয়ে রেখেছিস। আরিয়ার কপালের ওপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল রনি। রনি বলল, আজকে প্রথমবার মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। যাকে আগলে রাখার কথা ছিল তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। ঘরের নীরবতা আরো গভীর হয়ে উঠল। রনি আলতো করে আরিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আজকে তোকে কথা দিচ্ছি আরিয়া, তোর রনি ভাইয়া শুধু তোর থাকবে। তুই আমার থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার আশা করতি তার থেকেও 1000 গুণ ভালোবাসা আমি তোকে ফেরত দিব। আর কয়েকদিন অপেক্ষা কর, ওই কালনাগিনীকে আমার জীবন থেকে বিদায় করে তোকে আমার জীবনে গ্রহণ করে নিব। আমাকে নিয়ে তোর যত আক্ষেপ আছে সব দূর করে দিব। শুধু এই কয়েকটা দিন অপেক্ষা কর। ঘুমন্ত আরিয়ার দিকে শেষবারের মতো তাকিয়ে রনি দীর্ঘশ্বাস ফেলল। আরিয়া তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে জানেও না তার লুকিয়ে রাখা ভালোবাসার গল্পটা আজকে অবশেষে রনির হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। তার রনিকে পাওয়ার আকাঙ্ক্ষা অনেকটাই পূর্ণ হয়ে গিয়েছে। 3 দিন পর প্রিয়ার বাসার বেডরুমে প্রিয়া আর নাবিল ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। তারা যে রনিকে ঠকাচ্ছে তাতে তাদের মনে একটু অপরাধবোধ জাগছে না, অবশ্য হওয়ার কথাও না। গত 5 বছর যাদের মনে অপরাধবোধ জাগেনি আজকে জাগবে কিভাবে? এসবের মধ্যে হঠাৎ প্রিয়া নাবিলের উন্মুক্ত বুকে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে বলল, একটা কথা জিজ্ঞেস করব? নাবিল প্রিয়ার দিকে তাকিয়ে বলল, বলো জান। প্রিয়া জিজ্ঞেস করলো, তুমি কেন রনির সঙ্গে বেইমানি করছো? প্রশ্নটা শুনে নাবিল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, 5 বছর ধরে আমি তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি উত্তর দিচ্ছ না। আমি রনির সাথে বেইমানি করেছি বিলাসিতা আর অনেক টাকার জন্য, কিন্তু তুমি কখনোই সেসব চাওনি। তাহলে কেন যে মানুষটা তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করে তার সঙ্গেই তুমি এমন করছো? নাবিল কিছুক্ষণ নীরব থেকে তিক্ত হেসে বলল, কারণটা অনেক পুরনো। প্রিয়া ছোটবেলা থেকে সবাই শুধু রনির কথাই বলেছে, ওর সাফল্য, ওর গুণ, ওর জনপ্রিয়তা। আমি সবসময় ওর পাশে থেকেও যেন অদৃশ্য ছিলাম। আমার বাবা মাও আমাকে বারবার রনির সাথে তুলনা করে। প্রিয়া ভ্রু কুচকে বলল, তাই বলে প্রতিশোধ নিতে হবে? নাবিল বলল, আমি প্রতিশোধ নিতে চাইনি, কিন্তু একসময় মনে হয়েছিল জীবনে একবার হলেও আমাকে জিততে হবে। আমি সারা জীবন অদৃশ্য হয়ে থাকবো না। রনিকেও আমি ধ্বংস করে দিব, যাতে কেউ আমাকে বলতে না পারে তোকে রনির মতো হতে হবে।
তার জন্যই যখন দেখলাম ও তোমাকে পছন্দ করে তখন তোমাকে উস্কে দিলাম ওর সাথে প্রেম করার জন্য। যখন ও তোমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে যাবে তখনই জানাবো তুমি আসলে আমাকে ভালোবাসো, ওকে শুধু ব্যবহার করেছো। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ও ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরে শুনলাম ওর বাবা নিজের সব সম্পত্তি ওর নামে উইল করে দিয়েছে। তখন ওকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য তোমার সাথে ওর বিয়ের আইডিয়া দেই ওকে। বোকা রনি আমার ফাঁদে পা দিতে বেশি দেরি করে না। এখন আমাদের প্ল্যান শেষ। এখন আমাদের শেষ প্ল্যান। এখন আমাদের শেষ প্ল্যান। নাবিল আর কিছু বলার আগে প্রিয়া ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে ওকে চুপ করিয়ে বলল, রনির সাথে আমার বিয়ের পর ওকে পটিয়ে ওর সব সম্পত্তি আমার নামে করে ওকে লাথি দিয়ে নিজের জীবন থেকে বের করে দেওয়া, তাই না জান? প্রিয়ার কথায় নাবিল হেসে জবাব দিল, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমি কিছু বলার আগেই তুমি সবকিছু বুঝে যাও। আসো জান, তোমাকে আরেকটু আদর করি। কথাগুলো বলেই নাবিল প্রিয়াকে নিজের কাছে টেনে নেয়। অন্যদিকে ওদের কার্যকলাপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল রনি। এই ভিডিওটুকু নিজের ল্যাপটপে সেভ করে নিল, এটা পরবর্তীতে কাজে লাগাবে তাই। স্ক্রিনে নাবিলের ছবির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তোর সাথে আমি যদি বড় কোনো অপরাধ করতাম তাহলে আমার সাথে এই বেইমানি আমি মেনে নিতাম, কিন্তু আমি তো কোনো অন্যায় বা অপরাধ করিনি। আমি নিজের সাফল্যের দিকে দৌড়েছি। আমার সাফল্য জনপ্রিয়তা এমনি এমনি আসেনি, তার জন্য দিনরাত পরিশ্রম করেছি। তোকে তো আমি বন্ধু কম ভাই বেশি ভাবতাম। তুই যদি বলতি তোর আমার মতো সাফল্য জনপ্রিয়তা লাগবে তাহলে আমি তোকে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করতাম, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার দিকে ইট ছুঁড়ে মেরেছিস আমি তো ইটের বদলে পাটকেল মারবই। আমি রনি তালুকদার কথা দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে তোর জীবনটা নরকের চাইতেও বেশি ভয়ঙ্কর বানাবো। পরদিন দুপুরে নিজের অফিসের কেবিনে বসে কিছু ফাইল দেখছিল নাবিল। সামনে রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু তার মন পুরোপুরি কাজে ছিল না। গত কয়েকদিন ধরে সবকিছু যেন তার পরিকল্পনা মতোই এগোচ্ছে, তাই নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করছিল। ঠিক তখনই টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নম্বর। ভ্রু কুচকে কলটা রিসিভ করলো নাবিল। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো কর্কশ গলা। কেমন আছেন নাবিল ভাই? কণ্ঠটা শুনেই চিনতে পারলো নাবিল। নাবিল বলল, তুই? লোকটা হেসে বলল, চিনতে পেরেছেন তাহলে? নাবিল বিরক্ত স্বরে বলল, কি দরকার? হঠাৎ ফোন দিয়েছিস কেন? লোকটা বলল, আপনার জন্য একটা খবর আছে, ভাবলাম আগে আপনাকে জানাই। নাবিল বলল, কি খবর? লোকটা বলল, নতুন একটা মাল এসেছে। কথাটা শুনে নাবিলের মুখ গম্ভীর হয়ে গেল। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে কিছুক্ষণ নীরব রইল সে, তারপর বলল, না, আমার এখন এসবের দরকার নেই। ওপাশ থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো। দরকার নেই নাকি নিতে ভয় পাচ্ছেন? নাবিল ঠান্ডা গলায় বলল, আমি ভয় পাই না, কিন্তু এখন এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। লোকটা বলল, আপনার ইচ্ছা, আমি শুধু খবরটা দিলাম, তবে সবাই কিন্তু এটা নিয়ে বেশ আগ্রহী। নাবিল বিরক্ত হয়ে বলল, আমার কোনো আগ্রহ নেই। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি জোর করছি না, তবে পরে আবার যেন না বলেন আমি জানাইনি। কথাটা বলে লোকটা হেসে উঠল। হাসিটা কেমন যেন অস্বস্তিকর লাগলো নাবিলের কাছে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। এরপর কলটা কেটে দিল। ফোনটা টেবিলের উপর রেখে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল নাবিল। কেন জানি আজকে তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে চারপাশে কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু ঠিক কি বদলাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। অন্যদিকে শহরের অন্য প্রান্তে নিজের অফিসে বসেছিল রনি। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা শীতল হাসি ফুটে উঠল তার। নাবিল এখনো বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। আর রনি, সে শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের, সঠিক আঘাতের। কারণ কিছু বিশ্বাসঘাতকতার মূল্য একদিন না একদিন দিতেই হয়। ফোনটা কেটে দেওয়ার পর নাবিল কিছুক্ষণ চুপচাপ বসে রইল। লোকটার কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার ভেতরের বেপরোয়া স্বভাবটা আবার জেগে উঠেছে। ড্রাগের নেশা তাকে জেকে বসেছে। ঠিক 5 মিনিট পর আবার ফোনটা হাতে তুলে নিল সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে সেই নাম্বারটাতেই কল ব্যাক করলো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিসিভ হলো। লোকটি বলল, কি ব্যাপার নাবিল ভাই, আবার ফোন দিলেন যে? নাবিল গম্ভীর গলায় বলল, তোমার সাথে একটু দেখা করতে চাই, আর আসার সময় মাল নিয়ে আসিস। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর লোকটি বলল, আচ্ছা ভাই। এটা বলার পরই কলটা কেটে গেল। ওই পাশের লোক নাবিলের ফোন কাটতে রনিকে ফোন দিল। রনি ফোন রিসিভ করতেই লোকটা বলল, ভাই মুরগি ফাঁদে পা দিয়েছে। রনি হেসে উত্তর দিল, সময় আর জায়গা আমাকে মেসেজ করে জানিয়ে দিও। লোকটা বলল, সেটা না হয় দিলাম,
কিন্তু আমি ফাঁসবো না তো? রনি বলল, তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে আমি ফাঁসতে দিব না, তুমি নিশ্চিন্তে থাকো। লোকটা বলল, ঠিক আছে ভাই, সবকিছু জানাই দিব। লোকটা ফোন কাটতেই রনি শয়তানি হাসি হেসে বলল, তোর ধ্বংস শুরু হয়ে গেছে নাবিল, তোর পালানোর সব পথ বন্ধ। সকাল প্রায় 9:30। প্রিয়া হাতে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে টিভি দেখছিল। আজকে তার মনটা বেশ ভালো। কয়েকদিনের মধ্যেই রনির সঙ্গে বিয়ের সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা। চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ করে টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার 25 বছর বয়সী যুবক নাবিল রহমান। সংবাদ পাঠিকার কণ্ঠ ভেসে আসতে প্রিয়ার হাত থেকে কাপটা পড়ে গেল। সে বিস্ফোরিত চোখে টিভির দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তেই স্ক্রিনে নাবিলের ছবি ভেসে উঠল। পুলিশের কয়েকজন সদস্যের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, না, এটা হতে পারে না। কাপা হাতে রিমোটটা শক্ত করে চেপে ধরল। সংবাদ পাঠিকা বলছে, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর একটি এলাকা থেকে নাবিল রহমান নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে প্রায় 3 কেজি মাদক উদ্ধার করা হয়েছে। বলে জানিয়েছে পুলিশ। কথাটা শুনে প্রিয়ার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেছে। ও অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি ফোন বের করে নাবিলকে কল দিল। 1 বার 2 বার 3 বার, প্রতিবারই ফোন বন্ধ। প্রিয়ার কপালে ঘাম জমতে শুরু করলো। ও তাড়াতাড়ি রনির নাম্বারে ডায়াল করে। অন্যদিকে রনি এটারই অপেক্ষা করে বসেছিল। ফোনের স্ক্রিনে প্রিয়ার নাম দেখে ফোনটা পাশে থাকা ফাহিমের দিকে ঘুরিয়ে বলল, দেখ, আমার জান তার বেবির নিউজ দেখে আমাকে ফোন দিয়েছে। ফাহিম হেসে বলল, রিসিভ করে লাউড স্পিকারে দে, দেখি তোর জান কি বলে। ফাহিমের কথায় রনি কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে প্রিয়াকে বলল, হ্যালো জান। ওপাশ থেকে প্রিয়া উত্তেজিত কণ্ঠে রনিকে বলল, রনি, তুমি নিউজ দেখেছো? রনি না জানার ভান করে বলল, না, দেখা হয়নি। কেন, কি হয়েছে? প্রিয়া বলল, নাবিল নাকি ড্রাগস সহ পুলিশের কাছে ধরা পড়েছে। রনি আরো অবাক হওয়ার ভান করে বলল, কি বলো, কখন, কিভাবে? প্রিয়া বলল, আমি জানি না, তুমি প্লিজ খবর নিয়ে দেখো কি হয়েছে। ও তো আমার ভাইয়ের মতো। রনি বলল, আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি কি হয়েছে। প্রিয়া ফোন কেটে দিতে রনি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, প্রিয়া, তুমি অনেক বোকা। তোমার প্রেমিকের এই অবস্থার জন্য যে দায়ী তার কাছেই তুমি সাহায্য চাচ্ছ। চলেন রনি কিভাবে কি করেছে এটা জানার জন্য আমরা অতীতে একটু ডুব দেই। গত 10 দিনে প্রিয়ার রুমের ক্যামেরায় তেমন কিছু দেখতে না পেলেও হাত গুটিয়ে বসে থাকেনি রনি। হন্যে হয়ে খুঁজে বের করেছে নাবিলকে যে ড্রাগস দেয় তাকে। নাবিলকে ফাঁসানোর জন্য ওই লোকের সাথে হাত মিলাতে চায়। লোকটা প্রথমে রাজি হয় না। রনি মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করায়। প্ল্যান অনুযায়ী কালকে নাবিলকে নতুন ড্রাগসের লোভ দেখায়। নাবিল ও রনির পাতা ফাঁদে পা দেয়। জায়গা ও সময় জানায় সেই লোকটি। নাবিল সেখানে যাওয়ার পর লোকটার কাছে ড্রাগস চাইলে লোকটা ওর হাতে বড় একটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাবিল বিপদ বুঝে সেগুলো ফেলে পালাতে যাওয়ার আগেই একদল পুলিশ টিম ওকে আটক করে ফেলে। তারা ছিল আসলে রনির টাকা দিয়ে বশ করে রাখা পুলিশ টিম। ফাহিমের ডাকে অতীত থেকে বের হয়ে আসলো রনি। ফাহিম ওকে জিজ্ঞেস করে, কিরে, এখন কি করবি? রনি শান্তভাবে জবাব দেয়, থানায় যাব। থানার ভেতরের পরিবেশটা অনেক ভারী। লোহার গ্রিলের ওপাশে মাথা নিচু করে বসে আছে নাবিল। সারা রাত জেগে থাকায় ক্লান্তি আর আতঙ্ক তার চোখে মুখে স্পষ্ট। ঠিক তখনই থানার ভেতরে দ্রুত পায়ে ঢুকলো রনি। রনিকে দেখে নাবিল উঠে দাঁড়ালো আর বলল, রনি, তুই এসেছিস? রনির মুখে উদ্বিগ্নতার ছাপ। ও নাবিলের দিকে তাকিয়ে বলল, এসেছি মানে? তোর এমন খবর শুনে আমি বাসায় বসে থাকবো নাকি? নাবিলের চোখে যেন এক মুহূর্তের জন্য আশার আলো ফুটে উঠল। ও রনিকে বলল, ভাই, আমি কিছু করিনি, বিশ্বাস কর, আমাকে ফাঁসানো হয়েছে। রনি গ্রিলের কাছে গিয়ে দাঁড়ালো। নাবিলকে ধমক দিয়ে বলল, চুপ কর, এখন কিছু বলিস না, আমি তো আছি। যত টাকা লাগে লাগুক, যত মানুষ ধরতে হয় ধরবো, তবুও আমি তোকে এখান থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা করব। নাবিলের চোখ ভিজে উঠল। ও ইমোশনাল হয়ে বলল, আমি জানতাম তুই আমাকে বিশ্বাস করবি। রনি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে বিশ্বাস না করার কোনো কারণ নেই, তুই শুধু শক্ত থাক, আমি উকিলের সাথে কথা বলছি। কাছেই দাঁড়িয়ে থাকা কয়েকজন পুলিশ সদস্য কথাগুলো শুনছিল। তাদের সামনেও রনি এমন ভাব করলো যেন সে প্রাণপণ চেষ্টা করছে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য। আরো কিছুক্ষণ কথা বলে রনি থানার বাহিরে বেরিয়ে এলো। বাহিরে বের হতে তার মুখের সমস্ত উদ্বেগ মুহূর্তে মিলিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল শীতল এক হাসি। চারপাশে কেউ আছে কিনা দেখে সে থানার এক নির্জন কোণে দাঁড়িয়ে থাকা দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার কাছে এগিয়ে গেল। তারপর নিচু স্বরে বলল, কাজটা ঠিকঠাক হচ্ছে তো? একজন কর্মকর্তা মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না। রনি পকেট থেকে একটি খাম বের করে তাদের হাতে দিয়ে বলল,
এটা আপাতত রাখুন, আরো যদি প্রয়োজন হয় আরো টাকা পাবেন। লোকগুলো একে অপরের দিকে তাকালো। রনি বলল, আমি শুধু একটা জিনিস চাই, ও যেন খুব সহজে বের হতে না পারে। কথাটা বলে সে একবার থানার ভবনের দিকে তাকালো। ভেতরে বসে থাকা নাবিল তখনও বিশ্বাস করে আছে তার সবচেয়ে কাছের বন্ধুই তাকে বাঁচানোর জন্য লড়ছে। এক সপ্তাহ পর থানার ভেতরের ছোট্ট সাক্ষাৎ কক্ষটায় বসে আছে নাবিল। মাত্র 7 দিনে ছেলেটার চেহারা যেন কয়েক বছর বুড়িয়ে গেছে। চোখের নিচে কালি, মুখ ভর্তি অগোছালো দাড়ি। সারাক্ষণ একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়, কবে সে এখান থেকে বের হবে। ঠিক তখন ওই দরজা খুলে ভেতরে ঢুকলো প্রিয়া। প্রিয়াকে দেখে নাবিলের মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটে উঠল। আগ্রহ নিয়ে বলল, প্রিয়া তুমি এসেছো? প্রিয়া চুপচাপ গিয়ে তার সামনে বসলো। তারপর নাবিলকে জিজ্ঞেস করলো, কেমন আছো? নাবিল তিক্ত হেসে বলল, এই জায়গায় মানুষ কেমন থাকে, আমিও তেমনই আছি। রনি কিছু করতে পেরেছে? প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, রনি অনেক চেষ্টা করেছে নাবিল, অনেক উকিল ধরেছে, অনেক জায়গায় কথা বলেছে, কিন্তু ড্রাগসের পরিমাণটা এত বেশি যে সবাই বলছে সহজে কিছু হবে না। নাবিলের মুখটা আরো মলিন হয়ে গেল। প্রিয়া আবার বলল, আমি তোমার বাবা মায়ের সাথেও দেখা করতে গিয়েছিলাম। নাবিল বলল, ওরা কি বলেছে? প্রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওরা বলেছে এমন অপরাধী ছেলে তাদের দরকার নেই, তারা তোমাকে ত্যায্য করে দিয়েছে। কথাটা শুনে যেন জমে গেল নাবিল, তার ঠোঁট কাঁপতে লাগলো। নাবিল কান্না করতে করতে বলল, না, আব্বু আম্মু এমন করতে পারে না। প্রিয়া বলল, এটাই সত্যি। নাবিল অসহায়ের মতো মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ নীরবতার পর প্রিয়া আস্তে করে বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নাবিল প্রিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিসের সিদ্ধান্ত? প্রিয়া শান্ত স্বরে বলল, তোমার সাথে আমার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। তুমি কবে বের হবে, আদৌ বের হতে পারবে কিনা কেউ জানে না। তার উপর তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে দিয়েছে। নাবিলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। প্রিয়া নির্বিকার গলায় বলে চলল, তোমার কথা মতো চলার থেকে ভালো আমি রনিকে বিয়ে করব, ওর সাথে সুখে সংসার করব। জীবনে আমি যা চাই সবই রনির কাছ থেকে পাবো। নাবিল হতবম্ব হয়ে তাকিয়ে রইল আর বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? প্রিয়া শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ। নাবিল বলল, এত সহজে? প্রিয়া ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, জীবনটা বাস্তব নাবিল, এখানে আবেগ দিয়ে বাঁচা যায় না। নাবিলের চোখ লাল হয়ে উঠল। ও চিৎকার করে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এভাবে ঠকাতে পারবে। প্রিয়ার ঠোঁটের হাসিটা আরো গভীর হলো। সে বলল, মানুষকে কিভাবে ঠকাতে হয় সেটা তো তুমি আমাকে শিখিয়েছ। নাবিল স্তব্ধ হয়ে গেল। প্রিয়া আবার বলল, এত বছর রনি আমাকে সব দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে, অথচ আমি তাকে ঠকিয়েছি। একটু থেমে সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এখন তো তোমার কিছুই নেই, তাহলে তোমাকে কেন ঠকাতে পারবো না? কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধল নাবিলের বুকে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রিয়া উঠে দাঁড়িয়ে বলল, ভালো থেকো নাবিল, যদি বের হতে পারো তাহলে নতুন জীবন শুরু করার চেষ্টা করো। দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে আবার থামল সে। পেছন ফিরে একবার তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। এরপর আর এক মুহূর্তও দাঁড়ালো না, দরজা খুলে বাহিরে চলে গেল। নাবিল নির্বাক হয়ে বসে রইল। তার মনে হচ্ছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে সব হারিয়ে ফেলেছে, পরিবার, ভালোবাসা, ভবিষ্যৎ, সবকিছু। রনিকে যেভাবে নিঃস্ব করতে চেয়েছিল তার চাইতেও জঘন্যভাবে ও নিজেই নিঃস্ব হয়ে গিয়েছে। অন্যদিকে ইদানিং আরিয়ার 5 মিনিট শান্তিতে বসে থাকার জো নেই। যেদিন থেকে রনি জানতে পেরেছে যে আরিয়া তাকে ভালোবাসে, সেদিন থেকেই যেন মেয়েটাকে আরো বেশি জ্বালানো শুরু করেছে। কখনো ফাইল এনে দিতে বলে, কখনো কফি বানাতে বলে, আবার কখনো অকারণে নিজের ঘর গুছিয়ে দিতে বলে। আজও তার ব্যতিক্রম হলো না। সকালের নাস্তা শেষ করে সোফায় বসে ফোন দেখছিল রনি। আরিয়া নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই রনির ডাক ভেসে এলো, আরিয়া। আরিয়া বিরক্ত মুখে সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আবার? রনি বলল, আমার রুম থেকে ল্যাপটপটা এনে দে তো। আরিয়া দাঁতে দাঁত চেপে ল্যাপটপ এনে দিল। 5 মিনিটও যায়নি, আবার আরিয়াকে ডাক দিল রনি। আরিয়া বলল, এবার কি? রনি বলল, 1 গ্লাস ঠান্ডা পানি লাগবে। আরিয়া চোখ বন্ধ করে নিজের বিরক্তি সামলানোর চেষ্টা করলো, তারপর পানি এনে দিল। আরো কিছুক্ষণ পর আবার ডাক, আরিয়া এইদিকে আয় তো। এবার আরিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরিয়া রেগে বলল, আমি তোমার এত কাজ করতে পারবো না, তোমার বউকে দিয়ে করাও। কথাটা বলে রাগী চোখে তাকিয়ে রইল সে, কিন্তু রনি একটুও রাগলো না, বরং ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে আরিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বউকে দিয়েই তো করাবো, কিন্তু বিয়ের আগে তুই করে দে। কথাটা শুনে আরিয়ার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে বুঝতে পারল না রনি মজা করছে নাকি অন্য কিছু বলতে চাইছে। আরিয়া দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যাতে নিজের অস্থিরতা কেউ দেখতে না পারে।
আর রনি, সে চুপচাপ আরিয়ার লাল হয়ে যাওয়া মুখটা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। তার জীবনের এই অন্ধকার অধ্যায়ে আরিয়ার সাথে খুনসুটি করে কাটানো মুহূর্তগুলো এক টুকরো আলোর মতো কাজ করে। আরিয়া সারাদিন যতই রনির উপর বিরক্ত হোক না কেন, মাঝরাতে এই রনির জন্যই আবার কান্না করে। মনের মাঝে একটা ভাবনাই আসে, যতদিন যাচ্ছে তত রনির বিয়ের দিন এগিয়ে আসছে। এখন আরিয়া সামনাসামনি না হলেও মনে মনে দাবি করতে পারে রনি ভাইয়া শুধু তার, কিন্তু বিয়েটা হয়ে গেলে ওইটুকু অধিকারও সে হারিয়ে ফেলবে। কিন্তু তার কিছুই করার নেই, নিয়তির লিখন তাকে মেনে নিতেই হবে। আজকে সেই বহু প্রতীক্ষিত দিন। সন্ধ্যা নামার আগেই পুরো শহরের আলো যেন এসে জড়ো হয়েছে বিশাল কমিউনিটি সেন্টারটাতে। দূর থেকে দেখলেই মনে হচ্ছে কোনো রাজকীয় প্রাসাদ। পুরো ভবন জুড়ে সাদা গোলাপি আর সোনালী ফুলের সাজসজ্জা। প্রবেশ পথের দুই পাশে তাজা গোলাপ, আর্কিড আর রজনীগন্ধার বিশাল তোরণ তৈরি করা হয়েছে। ছাদের নিচে ঝুলছে হাজারো ঝাড়বাতি, যেগুলোর আলো পুরো পরিবেশকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছে। কমিউনিটি সেন্টারের বাহিরে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই অতিথিদের কোলাহলে মুখর পুরো পরিবেশ। আত্মীয় স্বজন, ব্যবসায়ী, পরিচিত জন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বিয়েতে। মঞ্চটাও সাজানো হয়েছে রাজকীয়ভাবে। সোনালী কারুকাজ করা বিশাল সোফা, তার চারপাশে ফুলের দেয়াল, উপরে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি, যার আলোয় পুরো স্টেজ ঝলমল করছে। বিজনেসম্যান রেহমান তালুকদার ও ডাক্তার আফসানা তালুকদারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, রাজকীয় তো হবেই। একপাশে বসে আছেন রনির বাবা মা, অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন তারা। তাদের চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ। সবকিছুর মধ্যে আরিয়ার মুখে আধার নেমে এসেছে। ওর চোখ টলমল করছে, মনে হয় এখনই কান্না করে দিবে। ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু যেতে পারছে না। চলে গেলে পরবর্তীতে তাকে সবার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে মনে মনে দোয়া করছে আজকে যেন এখানে কোনো মিরাক্কেল হয়, তার রনি ভাইয়া যেন প্রিয়াকে বিয়ে না করে। সে জানে সে স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছে, তাও নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তবে রনি আর ফাহিম ছাড়া কেউই জানে না আজকে এই হলরুমে কি হতে চলেছে। অন্যদিকে কোণের কক্ষে বসে আছে প্রিয়া, গা ভরা ভারী গয়না, লাল বেনারসি, নিখুঁত মেকআপ, সব মিলিয়ে তাকে অপূর্ব লাগছে। আয়নার সামনে বসে নিজের প্রতিচ্ছবি দেখছিল সে। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। অবশেষে সে সফল হতে যাচ্ছে। সে ঠিক কয়েকদিন আগে নাবিলকে ছেড়ে চলে এসেছে, তাই আজকে সে বিয়ে করতে যাচ্ছে শহরের অন্যতম ধনী ও প্রতিষ্ঠিত পরিবারের ছেলে রনিকে। তার পাশে বসে থাকা এক বান্ধবী মুগ্ধ হয়ে বলল, তোকে একদম রাজকন্যার মতো লাগছে। প্রিয়া মুচকি হেসে বলল, রাজকন্যা তো লাগবেই, রনি তালুকদারের বউ হচ্ছি যে। প্রিয়ার কথায় ওর বান্ধবী হেসে ওঠে। সবকিছুর মধ্যে প্রিয়ার হঠাৎ করে নাবিলের সেই অসহায় মুখটা মনে পড়ে। পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে ভাবনাটা সরিয়ে দিল। আজকে কোনো দুর্বলতা নয়, আজকে শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার দিন। এদিকে কমিউনিটি সেন্টারের অন্য প্রান্তে বর্ষাজে প্রস্তুত হচ্ছে রনি। কালো শেরওয়ানি, মাথায় পাগড়ি, বুক ভর্তি আত্মবিশ্বাস। তার চারপাশে বন্ধু বান্ধব আর আত্মীয়দের ভিড়। পাশে থেকে ফাহিম বলল, অভিনন্দন ভাই, অবশেষে তোর সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। রনি আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল অন্য কিছু, প্রতিশোধ। হ্যাঁ, আজকে রনি তার প্রতিশোধ নিবে। গত কয়েক বছরের প্রতিটা বিশ্বাসঘাতকতা, প্রতিটা কষ্ট আজকে তার চোখের সামনে ভেসে উঠেছে। আজকে তার খেলাটার শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর প্রিয়া এখনো বুঝতেই পারেনি, যে মানুষটাকে সে নিজের সবচেয়ে বড় জয় মনে করছে, সে মানুষটাই তার জীবনে সবচেয়ে বড় পরাজয়ের কারণ হতে চলেছে। রনি ধীরে ধীরে চোখ বন্ধ করলো, তারপর ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে বলল, খেলা এখনো শেষ হয়নি প্রিয়া, আসল চমকটা তো এখনো বাকি আছে। আর কিছু সময়, তারপর তুমি আর নাবিল এক অবস্থানে চলে যাবে। বিয়ের অনুষ্ঠান এখন পুরোপুরি জমে উঠেছে। হলরুমের ভেতরে অতিথিদের কোলাহল, হাসি, আড্ডা আর ক্যামেরার ফ্ল্যাশে চারদিক মুখর হয়ে আছে। স্টেজের সামনে দাঁড়িয়ে কাজী সাহেব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকদ সম্পন্ন হবে। লাল বেনারসিতে সেজে স্টেজে বসে আছে প্রিয়া, মুখে আত্মতৃপ্তির হাসি। আজকে তার মনে হচ্ছে পৃথিবীর সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তার পাশে বসে থাকা এক বান্ধবী ফিসফিস করে বলল, কি রে, এত চুপচাপ কেন? প্রিয়া মুচকি হেসে বলল, ভাবছি কয়েক ঘন্টা পর আমার জীবনটা কতটা বদলে যাবে। মেয়েটি বলল, তুই তো সত্যিই ভাগ্যবতী। প্রিয়া আত্মবিশ্বাসী হয়ে বলল, ভাগ্য না, এটা বুদ্ধি। জীবন কি চায় সেটা জানতে হয়। আমি জানতাম, তাই আজকে এখানে বসে আছি। ওর কথায় পাশে থাকা বান্ধবীরা হেসে উঠল। অন্যদিকে বরপক্ষের সারিতে বসে আছে রনি। মুখে স্বাভাবিক হাসি থাকলেও তার ভেতরে চলছে অন্য ঝড়। তার চোখের সামনে ভেসে উঠছে সেই দিনের দৃশ্য,
প্রিয়ার মুখ আর নাবিলের বিশ্বাসঘাতকতা সবকিছু। ফাহিম পাশে বসে আস্তে করে বলল, শেষবার জিজ্ঞাসা করছি, তুই শিওর তো? রনি মুচকি হেসে বলল, অনেক আগেই নিশ্চিত হয়ে গেছি। ফাহিম বলল, আজকের পর আর পেছনে ফেরার সুযোগ থাকবে না। রনি বলল, আমি পেছনে ফেরার জন্য এখানে আসিনি। ফাহিম গভীরভাবে রনির দিকে তাকালো, তারপর বলল, তাহলে শুরু কর। রনি আস্তে করে উঠে দাঁড়ালো। হঠাৎ তাকে দাঁড়াতে দেখে অনেকে অবাক হয়ে গেল। কাজী সাহেব বললেন, বর সাহেব, কোনো সমস্যা? রনি ভদ্রভাবে বলল, না, তবে বিয়ের আগে আমার কিছু বলার আছে। মুহূর্তে পুরো হলরুম শান্ত হয়ে গেল। হাজারো চোখ গিয়ে থামলো রনির ওপর। প্রিয়া অবাক হয়ে বলল, কি বলবে? রনি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আমাকে কতটা ভালোবাসো তার একটা ছোট্ট প্রমাণ দিব। প্রিয়া লজ্জা পেয়ে বলল, ধ্যাত, প্রমাণ দেওয়ার কি দরকার? এমনিতেই তো সবাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রিয়ার কথায় রনি মুচকি হেসে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এখানে প্রায় অধিকাংশ মানুষ জানেন আমার আর প্রিয়ার 5 বছরের সম্পর্ক। প্রিয়া আমাকে কতটা ভালোবাসে তার একটা ছোট্ট প্রমাণ দেখাবো ভিডিওর মাধ্যমে। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। রেহমান তালুকদার ভ্রুকুচকে বললেন, ভিডিও? কিসের ভিডিও আবার? রনি শান্তভাবে বলল, আমার জীবনের গল্পের একটা অংশ। পরের মুহূর্তেই হলরুমের বিশাল এলইডি স্ক্রিনে ভিডিও চালু হলো। প্রথমেই দেখা গেল প্রিয়া আর নাবিলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। মুহূর্তের মধ্যেই হলরুমের সবাই নীরব হয়ে গেল। প্রিয়ার মুখের রংটাও উদাও হয়ে গেছে। তারপর একে একে ভেসে উঠতে লাগলো প্রিয়ার সেই কথাগুলো। হলরুমের বিশাল এলইডি স্ক্রিনে ভিডিও চালু হলো। প্রথমে দেখা গেল প্রিয়া আর নাবিলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। পুরো হলরুম মুহূর্তেই নীরব হয়ে গেল। প্রিয়ার মুখের রং উধাও হয়ে গেছে। তারপর একে একে ভেসে উঠতে লাগলো প্রিয়ার সেই কথাগুলো। ভিডিওতে দেখা যাচ্ছে সে নিজের রুমে বসে কথা বলছে। রনি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। পুরো হলরুম নিস্তব্ধ। প্রিয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ভিডিওটা চলতে থাকলো। প্রিয়া বলছে, বিয়েটা হয়ে গেলে ওর সব সম্পত্তি নিজের নামে করে নিব। তারপর ওকে রেখে লাভ কি? ভালোবাসা দিয়ে জীবন চলে না, জীবনে চলতে গেলে টাকা লাগে। আমি শুধু রনির টাকা আর সম্পত্তি চাই। রনিকে আমি কখনো ভালোবাসিনি। ভিডিওর প্রতিটি শব্দ স্পিকারে প্রতিধ্বনিত হতে লাগলো। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। প্রিয়ার মায়ের মুখ সাদা হয়ে গেছে। মেয়ের কর্মকাণ্ডে লজ্জায় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আরিয়া দূরে দাঁড়িয়ে বিস্ময়ে সবকিছু দেখছে। প্রিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, রনি, এটা বন্ধ করো। কিন্তু রনি কোনো উত্তর দিল না। ভিডিও চলতেই থাকলো। প্রতিটা শব্দ যেন হাতুড়ির আঘাত হয়ে আছড়ে পড়ছে। রনির বাবা মা স্তব্ধ। প্রিয়ার আত্মীয়রা হতবাক। অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছে। ভিডিও শেষ হতেই হলরুমে এমন নীরবতা নেমে এলো যেন কেউ শ্বাসও নিচ্ছে না। রনি প্রিয়ার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত। এই শান্তির মধ্যে লুকিয়ে আছে বছরের পর বছর জমে থাকা কষ্ট। প্রিয়া কাপা গলায় বলল, আমি ব্যাখ্যা দিতে পারি। রনি হালকা হেসে বলল, ব্যাখ্যা? প্রিয়া বলল, আজকেই। রনি বলল, এতদিন পরে কেন? প্রিয়া কান্না ভেজা গলায় বলল, রনি, আমি ভুল করেছি। রনি মাথা নেড়ে বলল, না প্রিয়া, তুমি ভুল করনি। তুমি অন্যায় করেছ। তুমি আমাকে নিঃস্ব করতে চেয়েছিলে। আমার ভালোবাসা, বিশ্বাস, সম্মান সবকিছু ধ্বংস করতে চেয়েছিলে। কিন্তু শেষ পর্যন্ত নিজের লোভই তোমাকে ধ্বংস করলো। প্রিয়া হঠাৎ রনির পায়ের কাছে বসে পড়ে বলল, প্লিজ রনি, আমাকে একটা সুযোগ দাও। আমি সব ঠিক করে দেব। রনি এক পা পিছিয়ে গেল। রনি ধীরে ধীরে মাইক্রোফোনটা তুলে নিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই সাক্ষী থাকুন। আমি এমন একজন মানুষকে বিয়ে করতে পারি না যে ভালোবাসার অভিনয় করে মানুষের জীবন ধ্বংস করতে পারে। একটু থেমে সে স্পষ্ট কণ্ঠে বলল, এই বিয়ে আমি ভেঙে দিলাম। কিছুক্ষণ পর হলের ভেতর পুলিশ টিম এসে প্রিয়াকে বলল, আপনাকে প্রতারণার দায়ে গ্রেফতার করা হলো। প্রিয়া চিৎকার করে বলল, আমি কোনো প্রতারণা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। রনি কিছু কাগজপত্র ও পেন ড্রাইভ নিয়ে এসে পুলিশের সামনে দাঁড়িয়ে কয়েকটা কাগজ ওনাদের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, এগুলো হলো ব্যাংকের লেনদেনের ডিটেলস। আমি এই 5 বছরে ওকে কত টাকা পাঠিয়েছি তার হিসাব। তারপর আরো কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এগুলো ওকে এই পর্যন্ত যত দামি গিফট ও গোল্ড দিয়েছি তার বিল। তারপর পেন ড্রাইভটার সামনে এগিয়ে দিয়ে বলল, ও যে আমার সাথে প্রতারণা করেছে তার প্রমাণ এই পেন ড্রাইভে আছে। এখন ওকে আমার সামনে থেকে নিয়ে যান। পুলিশ প্রিয়াকে নিয়ে চলে যাবে, ঠিক তখনই রনির মা আফসানা তালুকদার বলে ওঠে, দাঁড়াও। রনি বেশ অবাক হলো পুলিশদের থামতে বলায়, আর মনে মনে ভাবে, ভিডিও দেখার পরেও কি মা ওই প্রিয়াকেই বিশ্বাস করে? কিন্তু রনির সব ভাবনা মিথ্যা প্রমাণিত হয় কিছু সেকেন্ডের মধ্যেই। আফসানা তালুকদার প্রিয়ার সামনে গিয়ে ওকে জোরে থাপ্পড় মেরে বলল, তোর মতো রাস্তার মেয়েকে রাস্তায় ফেলে রাখা উচিত। আমার ছেলে তোকে এক প্রকার রাস্তা থেকে তুলে এনে এত এত বিলাসিতা দিয়ে রাখলো। তোর সাথে সাথে তোর গ্রামে পড়ে থাকা মাকেও টাকা পয়সা দিয়ে সাহায্য করলো। আর তুই কিনা আমার সেই ছেলেকেই এভাবে ঠকালি?
তোর কি একটুও বুক কাঁপেনি? কাল নাগিনী আমার ছেলের জীবনটা ছারখার করে দিয়েছিস তুই। আমি আফসানা তালুকদার কথা দিচ্ছি, তোকে আমি নিজের হাতে শেষ করে দিব। তারপর পুলিশদের বলল ওকে নিয়ে যান, ওকে এমন শাস্তি দেন যাতে ওর করুণ অবস্থা দেখে অন্য কেউ কাউকে ঠকানোর আগে 100 বার ভাবে। প্রিয়াকে পুলিশ নিয়ে যায়। প্রিয়ার মা অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। আরিয়া দূরে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। প্রিয়ার সাথে রনির বিয়ে না হয় মনে মনে খুব খুশি হয়, কিন্তু সেই সাথে এটাও ঠিক করে নেয় ও কখনোই রনিকে নিজের মনের কথা বলবে না। যে রনি একজনকে ভালোবেসে এত বড় ধোঁকা খেয়েছে, সে আবার প্রিয়াকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে আজকে আর বিয়ে হবে না ভেবে গেস্টরা চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তার আগেই রনি সবার মাঝে দাঁড়িয়ে বলল, আপনারা আর 20 মিনিট অপেক্ষা করবেন প্লিজ। গেস্টরা সম্মতি দিতেই ও আর ফাহিম নিজেদের বাবা মাদের সাথে নিয়ে একটু সাইডে গিয়ে কিছুক্ষণ কথা বলে। বেশ কিছুক্ষণ পর রনি হাসি মুখে স্টেজে ফিরে এসে কাজীকে বলল, কাজী সাহেব, আজকে এখানে বিয়ে হবে। বরের নাম এক থাকবে, শুধু কনের নাম চেঞ্জ হবে। রনির মুখে এই কথা শুনে আরিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তবে কি তার দোয়া কবুল হলো না? প্রিয়া চলে গেলেও রনি অন্য কাউকে বিয়ে করবে। রনি ভাইয়া তার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাবে। পুরো হলরুম আবারও গুঞ্জনে ভরে উঠল। কেউ অবাক, কেউ হতবাক, কেউ আবার কিছুই বুঝে উঠতে পারছে না। কাজী সাহেব চশমাটা ঠিক করে রনির দিকে তাকিয়ে বললেন, মেয়ের নাম কি লিখবো বাবা? রনির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে আস্তে করে হলরুমের এক কোণের দিকে তাকালো। সেই দৃষ্টি অনুসরণ করে উপস্থিত সবার চোখও ঘুরে গেল একই দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আরিয়া বিস্মিত চোখে চারপাশ দেখছে। রনি মাইক্রোফোন হাতে নিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আরিয়া। কয়েক সেকেন্ড থেমে আবারও বলল, আরিয়া তালুকদার। মুহূর্তের মধ্যে যেন পুরো পৃথিবী থেমে গেল। আরিয়ার কানে শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, আরিয়া তালুকদার। সে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। চোখ বড় বড় করে রনির দিকে তাকিয়ে রইল। তার বুকের ধুকপুক শব্দ এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে। আরিয়া ফিসফিস করে নিজেকে প্রশ্ন করলো, আমি কি ঠিক শুনলাম? ঠিক তখনই রনি উচ্চস্বরে ডাক দিল। ফাহিম যেন এই ডাকের অপেক্ষাতেই ছিল। মুখ ভরা হাসি নিয়ে সামনে এগিয়ে এলো সে। তার হাতে ছিল লাল রঙের একটি শপিং ব্যাগ আর গয়নার কয়েকটি বক্স। সবার সামনে এসে বলল, অবশেষে অনুমতি পেলাম। তারপর ব্যাগ আর গয়নার বক্সগুলো রনির হাতে তুলে দিল। আরিয়া আরো অবাক হয়ে গেল। সে দ্রুত নিজের পরিবারের দিকে তাকালো, কিন্তু তাদের মুখে কোনো বিস্ময় নেই, বরং সবাই হাসছে। আরিয়ার মা চোখ মুছতে মুছতে বলল, যা মা, দাঁড়িয়ে আছিস কেন? আরিয়া হতবম্ব হয়ে বলল, মা তোমরা? তার বাবা মৃদু হেসে বলল, রনি আমাদের বলেছে। আরিয়া বলল, মানে? তখন রেহমান তালুকদার বললেন, রনি কিছুক্ষণ আগে আমাদের সবকিছু বলেছে। আফসানা তালুকদার আরিয়ার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই কি ভাবিস আমরা কিছুই বুঝি না? যেভাবে তুই বছরের পর বছর আমাদের ছেলেটাকে ভালোবেসে গিয়েছিস, সেটা কি আমাদের চোখ এড়িয়ে গেছে? কিছুই এড়াতো না, কিন্তু তখন আমাদের কাছে কোনো রাস্তা ছিল না, তাই চুপ থাকতাম। আরিয়ার চোখ ভিজে উঠল। সে কিছু বলার ভাষা খুঁজে পেল না। ফাহিম হেসে বলল, এই মেয়েটা তো ভাবছিল পৃথিবীর কেউ কিছু জানে না। চারপাশে হালকা হাসির রোল পড়ে গেল। আরিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু তার মাথার ভেতর তখনও একটাই প্রশ্ন ঘুরছে, রনি কি সত্যিই তাকে বিয়ে করতে চায়? ঠিক তখনই রনি আস্তে করে তার সামনে এসে দাঁড়ালো। চারপাশের কোলাহল যেন মিলিয়ে গেল। শুধু দুজন মানুষের চোখ একে অপরের দিকে স্থির হয়ে রইল। রনি শান্ত গলায় বলল, আরিয়া, আমি জানি আজকের দিনটা তোর জন্য সহজ ছিল না। আরিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রনি আবার বলল, আমি অনেক ভুল করেছি, অনেক কিছু বুঝতে দেরি করেছি, কিন্তু একটা জিনিস বুঝতে খুব বেশি সময় লাগেনি। আরিয়া কাপা গলায় জিজ্ঞেস করলো, কি? রনি মুচকি হেসে বলল, আমাকে যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হলো তুই। আরিয়ার চোখের পানি এবার আর থামলো না। রনি তার দিকে শাড়ির ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, তাই শেষবারের মতো একটা প্রশ্ন করছি, তুই কি আমার জীবনের বাকি পথটাও আমার পাশে হাঁটবি? হলরুমটা নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে আরিয়ার উত্তরের জন্য। আরিয়া কান্না করতে করতে রনির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ফেললো। লজ্জায় রাঙা মুখে খুব আস্তে করে বলল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে পুরো হলরুম করতালিতে মুখর হয়ে উঠল, আর রনির মুখে ফুটে উঠল বহুদিন পর পাওয়া এক সত্যিকারের হাসি। রাত অনেকটা গড়িয়ে গেছে। সারাদিনের ব্যস্ততা, কান্না, হাসি আর অসংখ্য ঘটনার পর অবশেষে বাড়িটা কিছুটা শান্ত হয়েছে। চারদিকে উৎসবের আবহ এখনো রয়ে গেছে, তবে কোলাহল অনেকটাই কমে এসেছে। রনির ঘরে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। পুরো ঘরটা সুন্দর করে সাজানো। বিছানার চারপাশে রঙিন ফুল, নরম আলো আর শান্ত পরিবেশ যেন মুহূর্তটাকে আরো বিশেষ করে তুলেছে। ফুলে সাজানো খাটের এক কোণে চুপচাপ বসে আছে আরিয়া। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। এত বছরের অপেক্ষা, এত না বলা অনুভূতি, এত স্বপ্ন,
সবকিছু যেন আজকে এক জায়গায় এসে মিলেছে। নিজের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে সে, মাথা নিচু, চোখে লাজুকতা আর মনের ভেতর হাজারো অনুভূতির ঢেউ। ঠিক তখনই দরজার বাহিরে কারো পায়ের শব্দ ভেসে এলো। আরিয়ার হৃদস্পন্দন যেন আরো দ্রুত হয়ে উঠল। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রনি। ঘরে ঢুকতেই তার দৃষ্টি গিয়ে থামলো আরিয়ার উপর। ফুলের সাজের মাঝে বসে থাকা মেয়েটাকে দেখে কয়েক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। আরিয়াও ধীরে ধীরে মুখ তুলে তাকালো। দুজনের চোখ এক হলো। মুহূর্তটা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। চারপাশের সব শব্দ হারিয়ে গিয়ে শুধু নীরবতাই তাদের মাঝে কথা বলতে লাগলো। রনি দরজাটা আস্তে করে বন্ধ করে কিছুটা এগিয়ে এলো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারলো না। অবশেষে রনি হালকা হেসে বলল, এত ভয় পাচ্ছিস কেন? আরিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ভয় পাচ্ছি না। রনি বলল, তাহলে হাত কাঁপছে কেন? আরিয়ার সঙ্গে সঙ্গে নিজের হাত দুটো পেছনে লুকিয়ে ফেললো। রনি মুচকি হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিক হয়ে বস। আরিয়া বলল, আমার কাছে এখনো সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। রনি আরিয়ার হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলল, কোনো কিছু স্বপ্ন না, সব স্বচ্ছ আয়নার মতো সত্য। আজকে থেকে তোর রনি ভাইয়া শুধুমাত্র তোর, তার সবকিছুর উপর একমাত্র তোর অধিকার। একটা কাজ করবি, তোর শাড়ির আঁচলে শক্ত করে বেঁধে রাখবি আমাকে, যাতে কোনোদিন যেতে না পারি। রনির কথায় আরিয়া ফিক করে হেসে দেয়। রনি কিছুক্ষণ চুপচাপ আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর আরিয়াকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, চুপচাপ এখানে কিছুক্ষণ থাক, কোনো নড়াচড়া করিস না, শব্দও করিস না, আমাকে একটু শান্তি দে। 1 মাস হলো শান্তিতে নিঃশ্বাসটাও নিতে পারছিলাম না। বেশ অনেকক্ষণ আরিয়াকে বুকে নিয়ে বসেছিল রনি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস 1 মাস আগেও আমি ভাবিনি আমার জীবনে এমন একটা মোড় নেবে। আরিয়া চুপচাপ শুনতে লাগলো। রনি আবার বলল, তোর ডায়েরিটা না পড়লে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না আমার পাশে এমন একজন মানুষ ছিল যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে। আরিয়া বলল, আমি তো কখনো কিছু জানাতে চাইনি। রনি মৃদু কণ্ঠে বলল, আমি জানি, আর সেই কারণেই তুই সবার থেকে আলাদা। আরিয়া মাথা তুলে তাকালো। রনি হেসে বলল, তবে একটা অভিযোগ আছে। আরিয়া বলল, কি অভিযোগ? রনি বলল, এত বছর ভালোবাসলি কিন্তু একবারও বললি না কেন? আরিয়া লজ্জা পেয়ে বলল, বললে যদি দূরে সরে যেতে। রনি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, আরিয়া, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজকে থেকে তোকে আর কখনো একা অনুভব করতে দেব না। এত বছর আমাকে না পাওয়ার ভাবনা তোকে যতটুকু কষ্ট দিয়েছে তার চাইতেও বেশি সুখ দিয়ে তোকে ভরিয়ে রাখবো। রনির কথাগুলো শুনে আরিয়ার চোখ বেয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। রনি টেবিল থেকে একটি টিস্যু এনে তার দিকে বাড়িয়ে দিল। এই যে, আবারও কান্না শুরু করে দিলি, এত ছিচকাদুনি কবে হলি তুই? আরিয়া নাক টেনে টেনে জবাব দিল, আমি মোটেও ছিচকাদুনি না। আরিয়ার কথা শুনে রনি ভ্রু কুঁচকে নাটকীয় ভঙ্গিতে বলল, তুই অবশ্যই ছিচকাদুনি। আমি তোকে বিয়ে করার পর থেকে যতবার তাকিয়েছি ততবারই তোকে কাঁদতে দেখেছি। আরিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, তাহলে আমাকে বিয়ে করলে কেন? রনি এক মুহূর্ত দেরি না করে জবাব দিল, কারণ এই ছিচকাদুনি মেয়েটাকেই আমি সারা জীবন সামলাতে চাই। কথাটা শুনে আরিয়ার গাল দুটো আবারও লাল হয়ে উঠল। রনি হেসে বলল, এই যে, আবার লজ্জা পেলি? আরিয়া বলল, না। রনি বলল, মিথ্যা বলছিস? আরিয়া উত্তর দিল, বলছি না। রনি বলল, তাহলে আমার দিকে তাকিয়ে বল। আরিয়া সাহস করে মুখ তুলল, কিন্তু রনির চোখের দিকে তাকাতেই আবার মাথা নিচু করে ফেলল। রনি হেসে উঠে বলল, এই অবস্থায় তুই আমাকে সামলাবি কিভাবে শুনি? আরিয়া এবার বলল, চেষ্টা করব। রনি বলল, শুধু চেষ্টা? আরিয়া বলল, হুম। রনি বলল, আর আমি? আরিয়া উত্তর দিল, আপনিও করবেন। রনি অবাক হওয়ার ভান করে বলল, আমি আবার কি করব? আরিয়া মৃদু হেসে বলল, আমাকে সবসময় ভালোবাসবেন। কথাটা শুনে রনির হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার চোখে অন্যরকম কোমলতা নেমে এলো। সে আরিয়ার কপালে আলতো করে হাত রেখে বলল, এটা কোনো চেষ্টা না আরিয়া, এটা আমার দায়িত্ব। আরিয়ার বুকের ভেতরটা কেমন করে উঠল। রনি বলল, আজকে থেকে তোর হাসি, তোর কান্না, তোর সুখ, তোর অভিমান, সবকিছুর ভাগিদার আমি। তুই আর কখনো একা না। আরিয়া আর কিছু না বলে শুধু নিঃশব্দে রনির কাঁধে মাথা রাখলো। ঘরের নরম আলোয় দুইজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাহিরে রাত আরো গভীর হচ্ছিল, কিন্তু তাদের জীবনে যেন নতুন একটা ভোরের শুরু হলো। হঠাৎ রনি নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা কথা বলতো। আরিয়া আনমনে বলল, কি? রনি বলল, তোর ডায়েরিতে আমার নামে প্রায় 300 পৃষ্ঠা লেখা ছিল। আরিয়া অবাক হয়ে বলল, আপনি সব পড়েছেন? রনি বলল, হুম। আরিয়া আবার প্রশ্ন করল, সব? রনি বলল, একটাও বাদ দেইনি। লজ্জায় আরিয়ার মনে হলো মাটির নিচে ঢুকে যায়। রনি দুষ্টু হেসে বলল, বিশেষ করে সেই পৃষ্ঠাটা খুব ভালো লেগেছে, যেখানে লেখা ছিল, রনি ভাইয়া হাসলে মনে হয় পৃথিবীর সবকিছু সুন্দর।
আরিয়া লজ্জা পেয়ে বলল, আপনি ওটাও পরেছেন? আরিয়া সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর রনি আস্তে করে আরিয়ার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ আরিয়া। আরিয়া প্রশ্ন করল, কিসের জন্য? রনি আরিয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, এত বছর ধরে আমার জন্য অপেক্ষা করার জন্য। আরিয়ার চোখ আবার ভিজে উঠল। সে বলল, অপেক্ষাটা সার্থক হয়েছে বলেই তো আজকে এত ভালো লাগছে। রনি মৃদু হেসে আরিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে ফিসফিস করে বলল, শুভরাত্রি মিসেস আরিয়া তালুকদার। আরিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তার ঠোঁটের কোণে তখন তৃপ্তির এক মিষ্টি হাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পটা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ গল্পটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।